শুভ সন্ধ্যা। নটরডেম কালচারাল ক্লাবের সাপ্তাহিক আয়োজন প্রাণের আবাহনে অনুষ্ঠানটির ষষ্ঠ পর্বে সবাইকে জানাই স্বাগতম। অনুষ্ঠান সঞ্চালক হিসেবে আমি সালেহ মাহমুদ তানিম থাকছি পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে। প্রত্যেকবারের মতোই এবারও আমাদের সম্মানিত অতিথির সঙ্গে আড্ডা এবং গল্পের ছলে আমরা জানবো তার জীবনের জানা অজানা নানা রকম গল্প। কিন্তু তার আগে সদ্য প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের স্মরণে আমরা তার একটি গান শুনে আসতে চাই। গানটি পরিবেশন করছেন নটরডেম কালচারাল ক্লাবের সাবেক সভাপতি সাজিদুল হাসান রাহিন ভাইয়া। চলুন গানটি শুনে আসা যাক। হায় রে মানুষ, রঙিন মানুষ, মন ফুরাইলে খুশ, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। হায় রে মানুষ, রঙিন মানুষ, রঙিন মানুষ, হায় রে মানুষ, হায় রে মানুষ, রঙিন মানুষ, মন ফুরাইলে খুশ, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। হায় রে মানুষ, রঙিন মানুষ, রঙিন মানুষ, হায় রে মানুষ। পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার জিনিস বানাইছিলাম দিয়া। পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার জিনিস বানাইছিলাম দিয়া। চেনাইয়া জলের জিনিস গেলে খুশ। হায় রে মানুষ, রঙিন মানুষ, ফুরাইলে খুশ, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। হায় রে মানুষ, রঙিন মানুষ, রঙিন মানুষ, হায় রে মানুষ। মানুষ থাকে সোনার মহল্লা, মানুষ থাকে সোনার মহল গড়িয়া, আলাইয়াছে ঝলমলাইয়া জলে পেদি গেলেই খুশ। হায় রে মানুষ, রঙিন মানুষ, মন ফুরাইলে খুশ, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। হায় রে মানুষ, রঙিন মানুষ, রঙিন মানুষ, হায় রে মানুষ, হায় রে মানুষ, রঙিন মানুষ, রঙিন মানুষ, হায় রে মানুষ। অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। রাহিন ভাইয়ার কণ্ঠে অসাধারণ এই গানটির পর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চমৎকার এই কবিতাটির দুটি চরণ কি দর্শকবৃন্দ আপনাদেরকে কোনো ইঙ্গিত দিচ্ছে? হ্যাঁ, বুদ্ধিমান দর্শকগণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের এই পর্বটি আমাদের তরুণ সমাজ এবং উঠতি বয়সী কিশোর কিশোরীদের জন্য বিশেষভাবে নিবেদিত। আর এরই ধারাবাহিকতায় আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন তরুণ সমাজের জনপ্রিয় রোল মডেল, গুগলে নিযুক্ত বাংলাদেশের প্রথম প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার এবং ডিরেক্টর জনাব জাহিদ সাবুর ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ। আসলে কি বলবো, অনেকটা ভাষা হারিয়ে ফেললাম শেষ কথাগুলো শুনে। আসলে গানটা খুব ভালো লাগছিল শুনতে, কারণ নর্মালি যখন লাইভে আসি তখন লাইভের শুরুর সময়টা একটু মানে নার্ভাস লাগে। আসলে আমি তো এত ইউজ টু না, এটা আমার জন্য অনেকটাই নতুন আসলে, রিলেটিভলি আপেক্ষিকভাবে বলতে গেলে। তো এই জন্য গানটা শুনে খুব ভালো লাগলো। আমার মনে হয় একটু কি বলবো যে
স্থিরতা চলে আসলো আর নার্ভটা কি। একটু স্থির হয়ে গেছে এখন। জি, ভাই আপনাকে দেখে খুব ভালো লাগছে। আপনার আপনাকে শুরুতে একটা প্রশ্ন করতে চাই। আপনার ফেসবুক পেজটা আমি প্রথম অবশ্যই। যখন ভিজিট করি তখনই আমি একটা জিনিস খেয়াল করলাম। আপনি একজন ইন্টারন্যাশনাল ফিগার হওয়া সত্ত্বেও আপনার পেজের সমস্ত কন্টেন্ট বাংলাতে। এর পেছনে অনুপ্রেরণাটা আসলে কি? আম, আসলে সমস্ত কন্টেন্ট বাংলাতে এটা বোধহয় একদম পুরোপুরি সঠিক না। যেটা হয় যে আমার যখন বাংলাতে লিখতে ইচ্ছা হয় আমি বাংলাতে লিখি, যখন ইংরেজিতে লিখতে ইচ্ছা হয় আমি ইংরেজিতে লিখি। আমার মনে হয় মূল বিষয়টা হচ্ছে যে আমি আমার স্বাধীনতাটা খুব পছন্দ করি। যে আমার জন্মগতভাবে আমি বাংলা ভাষায় কথা বলি, তো আমার কাছে সেটা অবশ্যই খুবই একটা বিশেষ ব্যাপার। তো মাতৃভাষা এটা আমার, তো সেজন্য আমি যে বাংলা ভাষায় স্বতঃস্ফূর্তভাবে যখন ইচ্ছা হয় কিছু লিখতে পারি বা বলতে পারি, এটা আমি অবশ্যই সেজন্য আমার ভালো লাগে এবং আমি গর্ববোধ করি যে আমার সেই স্বাধীনতাটা আছে। কারণ আমরা জানি যে সেই স্বাধীনতা কিন্তু বিনামূল্যে আসেনি, আমাদের অনেক সংঘাত করে তারপরে সেটা অর্জন করতে হয়েছে। তো একইভাবে আমি মনে করি যখন আমার ইচ্ছা হয় যে আমি যেহেতু ইংরেজিটাও পারি এবং ইংরেজিতে আমার কাজ করতে হয়, আমার সেই স্বাধীনতাটাও আছে যে আমার যখন ইচ্ছা হবে আমি ইংরেজিতেও কিছু লিখতে পারবো। তো আমি সেটাই আমার মনে হয় যে আমার সবচেয়ে ভালো লাগে এবং আমি সেটা সবসময় চেষ্টা করি আমার কাজে কর্মে সেটা করার, যে আমার যে স্বাধীনতাটা আছে সেটা প্রয়োগ করার। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর উত্তরটির জন্য। ভাইয়া, আপনাকে যখনই কোনো ভিডিও কিংবা লাইভে দেখা যায় যে আপনি সবসময় খুবই উচ্ছল এবং প্রাণবন্ত। এই যে সবসময় প্রতিদিন এত ব্যস্ততার পরে আপনাকে এতটা উচ্ছল এবং প্রাণবন্ত, মানে আপনি কিভাবে এতটা থাকতে পারেন প্রাণবন্ত, সেটা আমরা জানতে চাই। অনেক সুন্দর একটা প্রশ্ন। আসলে এটা কিন্তু একদিনে হয়নি। অনেক অনেক সময় ছিল যখন হয়তো খুব মন খারাপ থাকতো, বা অনেক সময় ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে খুব চিন্তায়, খুব উদ্বেগের মধ্যে থাকতাম। তারপর এক সময় যেটা উপলব্ধি হলো যে আসলে আমি যতই পিছন নিয়ে চিন্তা করি বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, আমার বর্তমানটা কিন্তু চলে যাচ্ছে। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে বর্তমানটা চলে যাচ্ছে। তো সেই সময়টা আমি যদি সেই পিছন আর সামনে নিয়ে চিন্তা করে কাটিয়ে দিই, তাহলে আমার বর্তমানটা কিন্তু আর কখনোই ফেরত আসবে না। তো সেই থেকে একটা উপলব্ধি নিজের মধ্যে আসে। আমি আসলে আমার এটা একটা কাকতালীয়ভাবে আমার যে রিসেন্ট যে স্ট্যাটাস ছিল ফেসবুকে, সেটা এরকমই একটা কিছু ছিল যে আমরা যদি আমাদের অতীতে যারা বসবাস করি, মানে যারা সারাক্ষণ পিছন নিয়ে মন খারাপ করে আছি বা ডিপ্রেসড হয়ে আছি, তারা সম্ভবত এখনো অতীতে বসবাস করে যাচ্ছি। আর যারা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, কি হবে, খুব উদ্বিগ্ন, তাদের হয়তো সেই ভবিষ্যতেই বর্তমানটা হারিয়ে যাচ্ছে। যারা হচ্ছে বর্তমানে নিজেদের যেভাবেই আমরা আছি না কেন তার মধ্যেই একটা শান্তি খুঁজে পাচ্ছে, ইনার পিস যেটাকে আমি বলেছি, তারাই কিন্তু আসলে আমার মতে সত্যিকার অর্থে বেঁচে আছে। বাকিরা কিন্তু আসলে কেউ ভবিষ্যতে, কেউ অতীতে আটকা পড়ে আছে। তো এই কারণে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব, অনেক সময় সম্ভব হয় না, কিন্তু তারপরও যতদূর সম্ভব হয় যে সবসময় খুশি থাকতে। আমার যতটুকু যা আছে আমি সেটা নিয়ে আমি আল্লাহর রহমতে আমার আমার মনে হয় না যে আমার কমপ্লেইন করা উচিত। আর অনেক মানুষের আরও অনেক কষ্টে আছেন। আমিও আবার আমার চেয়ে ভালো আছেন অনেক মানুষ অবশ্যই, তো সেটাও খুব ভালো একটা ব্যাপার। কিন্তু আমার জায়গা থেকে আমি খুশি থাকবো সেটা কিন্তু সম্পূর্ণ আমার হাতে। তো আমি সেটাই চেষ্টা করি। আবারও সেই স্বাধীনতা আমার কাছে মনে হয় এই জিনিসটা একটা। অসাধারণ। আমাদের সবার উচিত এ থেকে শিক্ষা গ্রহণ করে বর্তমানকে নিয়ে যাতে করে আমরা চিন্তা করি, অতীতকে আঁকড়ে না ধরে থাকি। যা হোক ভাই, আজকে আমরা আপনার সম্পর্কে অনেক কিছু জানতে চাই। তো শুরু করতে যাচ্ছি। ভাই, আপনার জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান কিন্তু সৌদি আরবে। তো আমি আসলে আজকে আমরা এটা কালচার নিয়ে সম্ভবত কথা বলবো। এটা নটরডেম কালচারাল ক্লাব জি। আপনাদের, তাই তো? তো এই জন্য আমার জি। এটাও একটা সৌভাগ্য যে আমার আসলে অনেকগুলো কালচার বা সংস্কৃতি দেখার সৌভাগ্য হয়েছে আমি বলবো। কারণ আমার জন্মের উপর তো আসলে আমার হাত ছিল না, তাই না? তো আমার জি, অবশ্যই। সেজন্য হয়তো বাবা মার হাত ছিলেন এবং সৃষ্টিকর্তার হাত ছিলেন। তো যেভাবেই হোক আমার জন্ম হয়েছিল সৌদি আরবে, এবং সেই কারণে আমি সৌদি আরবের কালচার যাই বলি না কেন, সেখানকার যে সমাজ ব্যবস্থা সেটা আমার কিছুটা দেখার সুযোগ হয়েছে। তো সেটা দেখার সুযোগ হয়েছে। তারপরে আমি বেড়ে উঠেছি বাংলাদেশে। আমার যখন বয়স আট আট বছরের মতো, 8-9 বছর, তখন আমি বাংলাদেশে চলে আসি আমার মা এবং আমার পরিবারের সাথে। আমার বাবা আরও বেশি কিছুদিন ছিলেন। উনি ওখানে একটা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, অধ্যাপক ছিলেন। তো সেই সুবাদেই আর কি ওখানে আমাদের পরিবারের অনেক বছর থাকা।
তো তারপরে বাংলাদেশে বেড়ে ওঠা। সো অবশ্যই বাংলাদেশের কালচারটাই আমি সবচেয়ে বেশি আমার দেখা হয়েছে, বা আমার বেড়ে ওঠার উপর সবচেয়ে বেশি প্রভাব ছিল হচ্ছে বাংলাদেশের কালচারের বা সংস্কৃতির। তারপরে হচ্ছে কাজের সুবাদে আমেরিকাতে বছরখানেক থাকা হয়, তো সেখানে আমেরিকান কালচারটাও দেখার সৌভাগ্য হয়। আর একটা জায়গা ভিজিট করা মানে ঘুরতে যাওয়া, আর একটা জায়গায় আসলে বসবাস করা, এটার মধ্যে আসলে একটা বিশাল পার্থক্য আছে। বসবাস করলেই আসলে সেই কালচারটা আরো খুব কাছ থেকে দেখা যায়। তো তারপরে আমি ইউরোপে অনেকটা ঝোঁকের বসে ইউরোপে চলে আসা, সুইজারল্যান্ডে। তো এখানে আবার প্রায় 10 বছরের বেশি হয়ে গেল। এখানকার কালচারটাও দেখা হবার সৌভাগ্য হয়েছে। তো এর মধ্যে আবার আমি 2.5-3 মাসের মতো একদম শুরুতে কাজের সুবাদেই আমার ভারতেও থাকা হয়েছিল, ব্যাঙ্গালোরে, ভারতের। তো সেই কারণে আমার ভারতীয় কালচারও আসলে কিছুটা দেখার সুযোগ হয়েছে। তো আমাদের সংস্কৃতির সাথে অবশ্যই অনেক মিল আছে, কিন্তু তারপরেও পার্থক্যও ছিল। তো এভাবেই কিভাবে যেন এই ছোট জীবনেই অনেকগুলো কালচার দেখার সৌভাগ্য হয়ে গেছে। তো তো এটাই জাস্ট ছোট প্রশ্ন ছিল, কোথায় জন্ম। তো ঘুরে ঘুরে অনেক কিছু বলে ফেললাম। না ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার খুবই সুন্দর এই উত্তরটির জন্য। তবে আমার একটি প্রশ্ন, আপনি এত দেশে ভ্রমণ নয়, বসবাসের জন্য এত দেশে আপনার যেতে হয়েছে, তো এত দেশের কালচার কিংবা পরিবেশের সাথে আপনি অ্যাডজাস্ট করেছেন কিভাবে? হ্যাঁ, খুবই সুন্দর একটা প্রশ্ন। আমার মনে হয় যে সবচেয়ে যেটা জরুরি ব্যাপার সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে মনটা একটু খোলা রাখতে হবে। যে আমি কোথাও গেলে সেখান থেকে প্রথমে হচ্ছে আমি অবজার্ভ করার চেষ্টা করি যে সেখানে কি হচ্ছে না হচ্ছে, একটু বোঝার চেষ্টা করি, চিন্তা করার চেষ্টা করি যে কেন এটা হচ্ছে, কেন ওটা হচ্ছে। শুরুতেই জাজ না করে, শুরুতেই বিচার না করে যে এটা ভালো বা এটা খারাপ, প্রথমে একটু বোঝার চেষ্টা করি। কিন্তু একই সাথে আরেকটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সেগুলো যেন মানে আমার উপরে যে প্রভাবটা সেটা ফেলছে সেটার উপর যেন আমার একটা কন্ট্রোল থাকে। অর্থাৎ আমি চিন্তা করে ঠিক করব যে কোন জিনিসটা আমার মনে হচ্ছে যে ভালো, সেটা আমার উপর একটা প্রভাব পড়ুক, সেটা ভালো হবে। আবার কোন জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে না, এটা আসলে আমি একমত হতে পারছি না। তো নিজের সত্তাটাকে না হারিয়ে ফেলা, অর্থাৎ সেই বিভিন্ন কালচারের প্রভাবে যাতে আমার নিজস্ব যে একটা সত্তা আছে বা আমার যে নিজস্ব একটা কালচার আমি বয়ে বেড়াই, সেটা যেন হারিয়ে না যায়, সেটা প্রোটেক্ট করা। কিন্তু একই সাথে নিজেকে ওপেন রাখা, যাতে করে আমি সেই কালচারগুলো থেকেও কিছু না কিছু শিখতে পারি। কারণ অনেক কিছু কিন্তু আছে শেখার, তাই না? আমাদের কালচারের অনেক ভালো দিক আছে, আবার একই সাথে অন্যান্য কালচারেরও কিছু না কিছু ভালো দিক আছে, এটা আমি বিশ্বাস করি এবং আমি অনেক সে প্রমাণও পেয়েছি। তো তো সেই দুটো জিনিস করলেই আমার মনে হয় যে আসলে খুব সহজেই মানিয়ে নেওয়া যায়। যে নিজেকে খুব বেশি শক্ত না করে ফেলা, যে না আমি কিছুই ওই কালচারের বুঝতে চাই না, আমি এখানে এসেছি বাংলাদেশ থেকে, আমি এখানে একটা ছোট্ট বাংলাদেশ তৈরি করে সেই ছোট্ট বাংলাদেশের মধ্যে বসবাস করব, এখানকার কালচার সম্বন্ধে কিছুই জানবো না, কারোর সাথে মিশবো না। এভাবে করলে আসলে সম্ভব না। আবার একই সাথে যে না আমি বাংলাদেশকে পুরোপুরি ভুলে যাব, এখানে এসেছি এখন আমি এই দেশের নাগরিক হয়ে যাব, এই দেশের পাসপোর্ট হয়ে গেছে আমার, সো এখন আমি বাংলাদেশ চিনি না, এখন আমি বাঙালি না। এভাবে চিন্তা করলেও হবে না। এই দুই এক্সট্রিমই কিন্তু আমি দেখি, এই দুই এক্সট্রিমই আমার কাছে মনে হয় যে ঠিক না। তো এর মাঝামাঝি একটা জায়গায় হচ্ছে আসলে ব্যালেন্স বা ঠিক। ধন্যবাদ ভাইয়া, অসাধারণ একটি উত্তর ছিল। আপনার সবগুলো উত্তরই খুবই সুন্দরভাবে দিচ্ছেন, আমি অনেক একদম ধন্যবাদ। বরাবরের মতোই মুগ্ধ হয়ে যাচ্ছি। তো ভাইয়া, আমরা আপনার শৈশবে ফিরে যেতে চাই। আপনার স্কুল জীবনের কিছু ঘটনা, আপনার স্মরণীয় কোনো ঘটনা যদি শেয়ার করতে চান। হ্যাঁ, তো আসলে আমার সৌদি আরবে থাকাকালীন আমার স্কুলে যাওয়া হয়নি। আমার মা এবং আমার বড় বোন ছিলেন, তাদের হাতেই আমার পড়াশোনায় হাতেখড়ি। তারপরে দেশে আসার পরে বছরের মাঝামাঝি দেশে আসা হয়। তো তখন আম, একটা পাড়ার একটা কিন্ডারগার্টেন স্কুল ছিল। তো সেই স্কুলে আমার মা চাচ্ছিলেন যে আমি সেই বছরের শেষে একটা কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা হতো, এখনো বোধহয় হয়, আমি ঠিক জানি না। তো সেই বৃত্তি পরীক্ষাটাতে আমি অংশ নিই। তো সেই স্কুলে যে শিক্ষক যারা ছিলেন তারা আসলে বছরের শুরু থেকেই একটা প্রোগ্রাম থাকে, সেখানে নির্দিষ্ট কিছু ছাত্রছাত্রীকে সিলেক্ট করে তারপর তাদেরকে ট্রেনিং দেওয়া হয় বা সর্ট অফ তৈরি করা হয় সেই বৃত্তি পরীক্ষার জন্য। তো তারা চাচ্ছিলেন না যেভাবে বছরের মাঝখানে কোথা থেকে এক ছাত্র এসে হাজির, সে নাকি সেই বৃত্তি পরীক্ষায় অংশ নেবে, জীবনে কখনো কোনো স্কুলে পড়েনি, কি একটা অদ্ভুত অবস্থা। তো তারা খুব একটা রাজি হচ্ছিলেন না। তো আমার মা আবার উনি খুব মানে আমাদের পড়াশোনার ব্যাপারে উনি খুব গুরুত্ব দিয়ে সেটা হ্যান্ডেল করার চেষ্টা করতেন। তো উনি অনেক কথাবার্তা বলে শেষ পর্যন্ত রাজি করান। তো পরবর্তীতে যেটা হয় যে আমি স্কুলে যাওয়ার পরে আমি আসলে শুরুতেই মানিয়ে নিতে পারছিলাম
পারছিলাম না। তো তখন দেখা যেত যে আমাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আসা হলো, আমি আবার স্কুল থেকে গেট দিয়ে বের হয়ে বাসায় চলে এসেছি। কারণ আমার কাছে মানে একে তো হচ্ছে যে আমি বাংলাদেশে তখন মানে নতুন, তারপরে হচ্ছে স্কুল ব্যবস্থা, আমি স্কুলে নতুন, তারপরে হচ্ছে যে যখন সব ছাত্রছাত্রী একটা জায়গাতে নতুন হয় তখন কিন্তু একটা ভিন্ন ব্যাপার হয়, কিন্তু ক্লাসের প্রত্যেকটা ছাত্রছাত্রী সেখানে অলরেডি এত বছর ধরে পড়াশোনা করছে বা 1-2 বছর যাই হোক না কেন, আর আমি সেখানে একদম নতুন, জিনিসটা আসলে শুরুতে একটু কঠিন হয়ে যায় সেই বয়সে। তো তারপরে মা চিন্তা করলেন যে আসলে আমার মধ্যে এই কনফিডেন্সটা কিভাবে তৈরি করা যায়, কারণ আমি প্রথমেই গিয়ে একদম সবার সাথে পেরে উঠবো বা আমি ক্লাসে সবকিছু পারতে শুরু করবো, এটা কিন্তু অবাস্তব চিন্তা করা। তো তো বাসায় উনি পড়াতে থাকেন আমাকে, এবং শেষ পর্যন্ত সেই বৃত্তি পরীক্ষা আমি দিই এবং সেই স্কুল থেকে আমি একমাত্র বৃত্তি পাই সেই বছর। এবং সেই বছরের আগের বছরগুলোতে আসলে কেউ তো ওখানে কি যেন একটা বিশেষ গ্রেডে বৃত্তি ছিল, আর হচ্ছে যে ট্যালেন্ট পুল বা যেটা প্রপার বৃত্তি ছিল, তো সেই বিশেষ গ্রেডের আগে বৃত্তি পেয়েছিল, কিন্তু সেই ট্যালেন্ট পুলে আমি প্রথম সেই স্কুল থেকে বৃত্তি পাই। তো সেই যে কনফিডেন্সটা আমার মধ্যে তৈরি হয়, তারপরে আমার স্কুল জীবনে আর কোনো সমস্যা হয়নি। তো সেখানে আমি বলবো যে আমার মায়ের একটা বিশেষ ভূমিকা ছিল, যে উনি যদি শুরুতে আমার যে সেই সাপোর্টটা দরকার ছিল, সেই সাহায্যটা দরকার ছিল, সেই কনফিডেন্সটা বিল্ড আপ করতে, সেটা যদি উনি না দিতেন, তাহলে হয়তো আমি সবসময় সেই স্কুলের গেট থেকে বের হয়ে বাসায় পালিয়ে আসা, আবার ফেরত ঢুকিয়ে দেওয়া, এর মধ্যেই হয়তো কোথাও এক জায়গায় আটকে থাকতাম। তো 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 সেই উনি জোর না করে যে কেন তুমি স্কুল থেকে গেট দিয়ে বের হয়ে বাসায় ফেরত চলে আসলা, এখন তোমার বিচার হবে, তোমাকে শাসন করব, এভাবে উনি জোর না করে উনি বোঝার চেষ্টা করেছিলেন যে আসলে আমার মাথার মধ্যে কি চলছে, কেন আমি স্কুলে আমাকে ক্লাসে ঢুকিয়ে দেওয়ার পরে ক্লাস থেকে আবার আমি পালিয়ে বাসায় ফেরত চলে আসলাম কেন। তো উনি বুঝে যে আমাকে সাহায্য করেছেন। আমার মনে হয় যে এটা যদি প্রত্যেকটা বাবা মা করেন ওনাদের ছেলে মেয়েদের জন্য, তাহলে সেটা আসলে একটা বিশাল প্রভাব রাখতে পারে তাদের জীবনে। জি ভাইয়া, অসাধারণ। ছোটবেলা থেকেই অসামান্য মেধার স্বাক্ষর রেখে চলেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে। স্কুল আপনার কিন্ডারগার্টেনের পর কোন স্কুলে ভর্তি হয়েছিলেন আপনি? তারপর আমি মণিপুর উচ্চ বিদ্যালয় ওখানে ভর্তি হয়েছিলাম ক্লাস 3-তে। তো তারপরে তো ওটা খুব একটা অদ্ভুত পরিবর্তন ছিল, কারণ কিন্ডারগার্টেন স্কুলটা ছিল খুবই ছোট্ট একটা স্কুল, অল্প কিছু ছাত্রছাত্রী, তারপর আমি খুব একটা স্কুলে যাইনি, তারপরে বৃত্তি দিলাম। তো তারপরে মনে হচ্ছিল যে না, আমি কিছু একটা পারি। তো তারপর মণিপুর স্কুলে যাওয়ার পরে যেটা হয় যে ওই ক্লাসে টোটাল স্টুডেন্ট ছিল হচ্ছে 133 জন। আমার এখনো মনে আছে, কারণ এখানেও একটা মজার গল্প আছে। তো 133 জন, কোথায় একটা ছোট স্কুল, ছোট একটা ক্লাস থেকে সরাসরি 133 জনের ক্লাসে। তো সেখানে যেটা হয় যে আমি আসলে সেখানে যে পড়াশোনা যেভাবে হতো, আমার আসলে সেটা খুব একটা ভালো লাগছিল না। তো আমি আসলে শুরুতে চেষ্টা করার পরেও পরে আর আমার খুব একটা মনোযোগ দিতে পারিনি। এদিকে আবার আমার মা ওই সময় খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন, ওনার একটা অপারেশন প্রয়োজন হয়েছিল। তো ওই বছর মোটামুটি উনি আমার প্রতি একদমই নজর রাখতে পারেননি। আর আমিও আসলে কিছুটা মানসিকভাবেও একটু মন খারাপ থাকতো যে মা অসুস্থ, বাসায় হাসপাতালে যেতে হয়েছিল। তো সবকিছু মিলিয়ে যেটা হয় যে ওই বছর আমি 127তম হয়েছিলাম। তো 130 জন পাশ করেছিল। তো একদিকে আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে তখন প্রেসিডেন্ট কে ছিলেন, আব্দুর রহমান বিশ্বাস সম্ভবত, আমার ঠিক মনে নেই। তো ওনার হাত থেকে আমি বৃত্তির সার্টিফিকেট নিয়েছিলাম। তার পরের বছর আমি 133 জনের ক্লাসে 130 জন পাশ করে, 3 জন ফেল করে, আমি 127তম হয়েছিলাম। তো এর থেকেই বোঝা যায় যে আসলে মেধাটাই কিন্তু সবকিছু না, চারপাশের যে পরিবেশ, এগুলোর কিন্তু একটা বিশাল প্রভাব আছে আমাদের উপর। যদি আমি চিন্তা করি যে হ্যাঁ, আমার মেধা ছিল বলে আমি বৃত্তি পেয়ে গেছি, তাহলে পরের বছর কি হলো, কোথায় গেল সেই মেধা, তাই না? তো আমি সেই দুটো দিকে আমার দেখা হয়েছে। তো প্রোগ্রামিং এর এই প্রভাবটা কি সেই ছোটবেলা থেকে পারিপার্শ্বিক থেকে পেয়েছেন, নাকি না, এটা? প্রোগ্রামিংটা আসলে হ্যাঁ, এটা খুব মজার একটা ব্যাপার। আমি আসলে ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারের আগে কখনোই প্রোগ্রামিং করিনি। প্রোগ্রামিং সত্যিকার অর্থে প্রোগ্রামিং যাকে বোঝায় তা আসলে সেটা কখনোই করিনি। আমার ইলেকট্রনিক সার্কিটের উপরে খুব আগ্রহ ছিল। তো আমি ইলেকট্রনিক সার্কিট ডিজাইন করতাম, নিজে সার্কিট তৈরি করতাম, সোল্ডারিং আয়রন, মাল্টিমিটার, যাবতীয় যন্ত্রাংশ যা এক এক করে ছোট ছোট করে আমি সব জমিয়ে আমার ছোটোখাটো একটা ল্যাবরেটরি তৈরি হয়ে গেছিল আর কি আমার বাসায়। তো আমার সেই দিকে খুব ঝোঁক ছিল। তো এটা করতে গেলে যেটা হয় যে আপনার যখন সার্কিট ডিজাইন করেন, তো তখন কম্পিউটার থাকলে সেখানে যে ক্যাড সফটওয়্যার আছে সেটাতে কিন্তু সেই সার্কিটগুলো ডিজাইন করা খুব সহজ হয়ে যায়। তো সেই থেকে আমার একটা ইচ্ছা ছিল যে যদি একটা কম্পিউটার থাকতো, সেটাতে যদি আমি এই সার্কিটগুলো ডিজাইন করতে পারতাম, তাহলে সেটা আমার জন্য খুব সুবিধা হতো। তো আমি আমার বাবা মাকে বলতাম যে হ্যাঁ, এরকম খুব সুবিধা হতো। কিন্তু ওই সময় আসলে কম্পিউটার অনেক দামি একটা জিনিস ছিল, আর শুধুমাত্র সার্কিট ডিজাইনের জন্য একটা কম্পিউটার কেনা আসলে এটা শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি। তো এভাবে করে স্কুল জীবন শেষ হয়ে যায়, ইউনিভার্সিটিতে চলে যাই। তো পরবর্তীতে ইউনিভার্সিটিতে যাবার পরে সেকেন্ড ইয়ারে থাকতে যে প্রোগ্রামিং ক্লাস ছিল প্রথম,
সেই ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং অর সামথিং, সেই ক্লাস থেকেই প্রথম আমার প্রোগ্রামিং শেখা শুরু হয়। ছোটবেলা থেকে ইনোভেটিভ মাইন্ডের অধিকারী ছিলেন আপনি, দেখাই যাচ্ছে। এবং এগুলো নিয়ে যখন কাজ করতেন আপনার পরিবার থেকেও আশা করি যে যথেষ্ট সাহায্য সহযোগিতা করা হতো। আমার মা, পুরোপুরি শুধুমাত্রই আমার মা সাহায্য করতেন। উনি যখন আমি সেই বয়সে, আসলে তখন আমার বয়স কত ছিল, তো ক্লাস 4-এ থাকতে আর কি আমি শুরু করি এই ইলেকট্রনিক সার্কিট দিয়ে। সো সেটাও একটা মজার গল্প যে আমি একটা সায়েন্স ফেয়ার হয় স্কুলে, সেই সায়েন্স ফেয়ারে যে প্রাইজ ছিল সেই প্রাইজ হিসাবে হচ্ছে, সেটা একটা টিম ইভেন্ট ছিল, তো সেখানে সর্ট অফ লাইক সোলার সিস্টেম অথবা এরকম কিছু একটা নিয়ে সেই সায়েন্স ফেয়ারে আমরা একটা প্লেস পাই। তো সেখানে প্রাইজ হিসেবে একটা বই পাই, সেটা ছিল একটা ইলেকট্রনিক সার্কিটের বই। সেখান থেকে ইলেকট্রনিক সার্কিটে সর্ট অফ লাইক আমার আগ্রহ তৈরি হয়। তো সেই থেকে আমি তখন আমার মাকে বলতে থাকি, হ্যাঁ আমার এই জিনিসটা দরকার, ওই জিনিসটা দরকার। তো তখন কিন্তু সেই জিনিসগুলো পাওয়া যেত শুধু সেই ঢাকা স্টেডিয়াম মার্কেটে ইলেকট্রনিক্সের পার্টস পাওয়া যেত। তো সেটা আমাদের বাসা থেকে অনেক দূরে ছিল। তো উনি আমাকে, আমার একার পক্ষে সেই বয়সে তো যাওয়া অসম্ভব, তাই না? তো উনি আমাকে নিয়ে যেতেন। তো সেটাও খুব মজার হতো যে দেখা যেত নর্মালি সেই সব মার্কেটে যারা আসে পার্টস কিনতে তারা তো কেউই আমার বয়সী ছিল না। আর একজন মহিলা তার একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছে ইলেকট্রনিক্সের পার্টস, এরকম বলতেছে এটা এই রেজিস্টার এত কিলো ওহম, এই আইসি, এই ট্রানজিস্টার। তো দোকানদারগুলো আমি দেখতাম যে তারা খুব আগ্রহ নিয়ে আর কি বোঝার চেষ্টা করতো যে কি হচ্ছে এখানে। অনেকে বুঝতে পারতো এবং তারা সবাই খুব সাহায্য করতো। অনেক সময় অনেকেই অনেক ডিসকাউন্ট দিয়ে দিত যে ছোট বাচ্চা এরকম আগ্রহ নিয়ে এরকম তৈরি করতে চাচ্ছে। তো এভাবে করে তো আমার মা অবশ্যই সবসময় আমাকে সাবধান থাকতে বলতেন যে আমি একবার সোল্ডারিং আয়রন দিয়ে আমার হাত পুড়ে যায়, এখনো আসলে দাগ আছে। তো তারপরে উনি আমাকে বলেন যে না, যে তোমার খুবই সাবধান হতে হবে, তুমি যদি এরকম নিজের ক্ষতি করে ফেলো বড় ধরনের, তাহলে কিন্তু সেটা ভবিষ্যৎ মানে তোমার সারা জীবনের জন্য এই ক্ষতিটা হয়ে যাবে। তো উনি আমাকে খুব সুন্দরভাবে বুঝাতেন যে খুব সাবধানে কাজ করতে হবে, খুব যত ধরনের প্রিকশন নেওয়া যায় নিতে হবে। তো পুরোটা সময় আসলে উনি আমাকে সাহায্য করে গেছেন এই ব্যাপারে। তারপরে যখন সায়েন্স ফেয়ার হলো, সায়েন্স ফেয়ার পরবর্তী প্রত্যেকটা সায়েন্স ফেয়ারে আমি ফার্স্ট প্রাইজ পাই এই ইলেকট্রনিক্সের সার্কিট দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে। তো তখন উনিও, তার আগে পর্যন্ত উনি জাস্ট আমার উপরে বিশ্বাস যে হ্যাঁ করতে চায় করুক, খারাপ কিছু তো না। তারপর যখন এগুলো পাওয়া শুরু করলাম তখন উনি যে না আসলে জিনিসটা আসলে হয়তো আসলেই ভালো একটা জিনিস, যেহেতু আমাকে সেই জন্য রিওয়ার্ড দেওয়া হচ্ছে বা প্রাইজ দেওয়া হচ্ছে। তো এনিওয়ে, আই রিয়েলি লাইক, আমার মার বিশাল অবদান আমার জীবনে, আমার অবশ্যই সেটা সবসময় স্বীকার করি এবং সবসময় বলি আমি। আহ অসাধারণ ভাইয়া, প্রযুক্তির সাথে ছোটবেলা থেকে এতটা সংশ্লিষ্টতা ছিল। তো আমি একটু আমাদের ক্লাবের পক্ষ থেকে জানতে চাচ্ছি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে কতটা সংশ্লিষ্টতা ছিল ছোটবেলা থেকে। আসলে সংস্কৃতির সংজ্ঞার উপরে সেটা নির্ভর করে, তাই না? আসলে সংস্কৃতির সংজ্ঞাটা কিন্তু আমি জানি না আমরা কতটুকু চিন্তা করি। আসলে সংস্কৃতির সংজ্ঞা কি হবে আমি নিজেও আসলে কখনো চিন্তা করে দেখিনি। আমাদের অবশ্যই ভাষা তো অবশ্যই, তারপরে যে আমরা আমাদের রান্না বান্না, যে রন্ধন প্রণালী, যাই হোক, তারপরে যে সোশ্যাল, যে অর্থাৎ সামাজিক যে কাস্টমস বা অভ্যাসগুলো, আমাদের মানুষকে আমরা কিভাবে গ্রিট করি, তারপরে হচ্ছে আমার মনে হয় ধর্ম সংস্কৃতির কিন্তু একটা অংশ, একটা কালচারের একটা অংশ বলা যায়। তারপরে হচ্ছে তো এগুলো সবকিছু মিলিয়েই তো সংস্কৃতি, তাই না? সংস্কৃতি অনেকে হয়তো ভাবে যে শুধু গান বাজনাই হচ্ছে সংস্কৃতি, হ্যাঁ, সেটা কিন্তু না। আমরা কি জামা কাপড় পরি, আমরা কিভাবে ব্যবহার করি, একজনের সাথে দেখা হলে আমরা কি হ্যান্ডশেক করি নাকি কি করি, আমরা যে সালাম দেই, এটা কিন্তু আমাদের সংস্কৃতির অংশ, তাই না? সেভাবে কিন্তু ওই যে ধর্মটা চলে জি জি। আসছে। বা আপনি ইউরোপে গেলে সেখানে হয়তো গ্রিট করা হয় একভাবে। তো এইগুলো সবকিছু মিলিয়ে হচ্ছে সংস্কৃতি। তো অবশ্যই আমি যেহেতু সমাজ ব্যবস্থার একটা অংশ ছিলাম সবসময়, কাজে আমি বলবো সংস্কৃতি তো অবশ্যই আমার মধ্যে ছিল। কিন্তু এখন সেজন্যই বললাম যে এটা নির্ভর করে হচ্ছে সংস্কৃতির সংজ্ঞার উপরে, যে আসলে কোন অংশটার উপরে ধরে চিন্তা করলে যে আমার কতটা ছিল। তো গান শুনতে ভালো লাগতো, ছোটবেলা থেকেই গান শুনতাম। আর খেলাধুলা করতাম। আমি জানি না, খেলাধুলা তো আসলে সংস্কৃতির মধ্যে এক অর্থে যায়, তাই না? যেমন আমাদের কালচারের অংশ, যদি আমাদের বাংলাদেশি কালচার বলি, ক্রিকেট কিন্তু আমাদের কালচারের একটা অংশ। আমাদের পুরো এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমি বলবো ক্রিকেটও একটা কালচারের অংশ হয়ে গেছে। তো বিতর্ক ভালো লাগতো, বিতর্কে অংশগ্রহণ করতাম। তো আমি হ্যাঁ নির্দিষ্ট করে বললে হয়তো আরো ভালো করে বলতে পারবো, বাট সংস্কৃতির কোনো না কোনো অংশ অবশ্যই আমার উপরে অনেক প্রভাব রেখেছে এবং আমি বোঝার চেষ্টা করতাম সবসময়।
জি, আপনার কথাগুলো বেশ ভালো লাগলো। Sure. আচ্ছা, আমি এবারে জানতে চাই আপনার কলেজ লাইফের ব্যাপারটা। সবাই বলে যে কলেজ লাইফ হচ্ছে খুবই প্যারাদায়ক একটা জিনিস। এখন আপনার কলেজ লাইফটা কেমন গিয়েছিল? আমার আসলে কলেজ লাইফ ছিল না। আম, তো এটা কি বলবো, এটা আসলে অনেক লম্বা গল্প। ছোট করে বলতে গেলে এটা হয় যে আম, আমি সো আমি তো বাংলা মিডিয়ামে শুরু করি, তো একটা পর্যায়ে গিয়ে আমি ইংলিশ মিডিয়ামে সুইচ করি। তো তারপরে ও লেভেলস দিয়ে দেই। আমার যখন ক্লাস 8-এ পড়ার কথা তখন আমি ও লেভেলস দিয়ে দিই। তো তারপরে যেহেতু অনেকটা আগে দিয়ে দেই আমার যে পিয়ার ছিল বা যারা ক্লাসমেট ছিল তাদের চেয়ে, তো তখন তখনই এ লেভেলসে অবভিয়াসলি আমার প্যারেন্টস, আমার বাবা মা এ লেভেলসে ভর্তি করিয়ে দেয়। তো সেখানে গিয়ে আসলে আমি খুব একটা মানাতে পারিনি, কারণ ওই সময় যে আপনি হয়তো যেটা বলছিলেন তাই না, একটা বড় পরিবর্তন কিন্তু মানুষের মধ্যে, যে স্কুল থেকে কলেজে, যদিও মাত্র হয়তো 10-এর পরেই 11 আসে এরকম একটা ব্যাপার, কিন্তু আমার মনে হয় যে পরিবর্তনটা আসলে আরো বড়, সাবস্ট্যান্সিয়াল। তো সেখানে গিয়ে এক অর্থে আমার পড়াশোনাও খুব একটা ভালো লাগেনি, বা আরেক অর্থে আমি আসলে ওই সময় আমাদের অনেকগুলো ব্যাপার একই সাথে ঘটে। আমাদের পরিবার একটা বিশাল দুর্ঘটনাই আমি বলবো, যে অর্থনৈতিকভাবে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাই। যে শেয়ার মার্কেটে আমাদের ফ্যামিলির কিছু ইনভেস্টমেন্ট ছিল, তো সেখান থেকে যেটা হয় যে আমার বাবা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, মাও রিটায়ার্ড কলেজের অধ্যাপক ছিলেন। তো দুজনেই শিক্ষক মানুষ, তো শেষ জীবনে মানে অনেকটা রিটায়ারমেন্টের পর্যায়ে এসে কি করবেন, তো তো ওনারা চিন্তা করলেন যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন। তো সেখানেই আর কি সেটাই একটা কাল হয়ে দাঁড়ায়। তো আমাদের যত লিকুইড মানি ছিল, ক্যাশ মানি হোয়াট এভার, তো সেগুলো সব আর কি সেখানে হয়ে যায়, চলে যায়। তো সেই কারণে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। সো সেই কারণে বললাম যে আসলে আমার কলেজ লাইফ ওভাবে ছিল না। তো তখন আমার নিজের তো এটা নিয়ে আসলে আমার ভিডিও আছে, তো এটা একটু লম্বা। তো এখানে সংক্ষেপে বলতে গেলে যেটা হয় যে শেষে আমি প্রথমে একটা চাকরি নেই। চাকরি আমার পাওয়ার কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না, তো যেভাবেই হোক আমি যেহেতু যা দরকার সেই কাজের জন্য সেইগুলো আমি জানতাম বা শিখে নিয়েছিলাম, সেই জন্য আমি সেই চাকরি পেয়ে যাই। তো তারপরে চাকরি করতে গিয়ে আমি উপলব্ধি করি যে আসলে যে জিনিসটা আমি করছিলাম সেটা আমি নিজেই করতে পারি। তো তখন আমি নিজেই সেই ব্যবসা শুরু করি। তো আমার কলেজ লাইফ বেসিক্যালি সেই ব্যবসা করতেই চলে যায়। তো তারপরে সেই ব্যবসা খুব সফল হয়। তো সফল হবার পরে যখন অর্থনৈতিক যে আমাদের পরিবারের যে সমস্যা যাইছিল সব ঠিক হয়ে যায়, তো তখন বাবা মাও আবার যে তাহলে আমি নিশ্চয়ই এখন এসএসসি পাস বা মাধ্যমিক পাস একজন হিসেবেই সারা জীবন কাটিয়ে দিব না, আমি ব্যবসায়ী হিসেবে যতই সফল হই, তো আমার অবশ্যই পড়াশোনায় ফেরত যেতে হবে। তো সেইভাবে করে তখন আবার আমি কিভাবে পড়াশোনায় ফেরত যাওয়া যায় সেগুলো দেখা শুরু করি। তো তখন আমি এ লেভেলস দিয়েছিলাম, আমি দুটো সাবজেক্ট দিয়েছিলাম, তিনটা দেওয়ার প্রয়োজন ছিল। তো দুটোতেই অবভিয়াসলি যেহেতু আমি স্কুলে যাইনি, পড়াশোনা করিনি, রেজাল্ট মোটেই ভালো হয়নি। তো সেই দিয়ে আসলে আমার পক্ষে পরবর্তীতে যেটা সম্ভব হয়, আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। তো তো সংক্ষেপে বলতে গেলে যেটা হয় যে আমার কলেজ লাইফ ছিল না, আমি কলেজ লাইফে আমি নিজে একটা ব্যবসা সেই বয়সে টিনেজার হিসেবে বা বাংলাদেশে একটা ব্যবসা শুরু করি একদম শূন্য থেকে, এবং সেই ব্যবসাটা বেশ ভালো পর্যায়ে পর্যন্ত আমি দাঁড়া করাতে সক্ষম হই। ছোটবেলা থেকেই সফল উদ্যোক্তা ছিলেন আপনি, বোঝাই যাচ্ছে। তবে ভাইয়া আমাদের সঙ্গে অনেকে যুক্ত হয়ে গেছেন। আমরা একটি কমেন্ট সেকশন থেকে একটি প্রশ্ন নিতে চাই। জনাব ফয়সাল আজিজ বলেছেন, প্রযুক্তি কি সংস্কৃতি পরিবর্তন করে নাকি সংস্কৃতির কারণেই প্রযুক্তির পরিবর্তন হয়? এই ব্যাপারে আপনার মতামত কি? খুবই সুন্দর প্রশ্ন। আসলে এটা কিন্তু যেটা আমি শুরুতে বলছিলাম, যে এটা নির্ভর করে শুধুমাত্র যে প্রযুক্তি যারা ব্যবহার করছে তাদের উপরে। আপনি সংস্কৃতিকে আরও সুন্দরভাবে ধরে রাখার জন্য বা ছড়িয়ে দেওয়ার জন্য প্রযুক্তি ব্যবহার করতে পারেন। যেমন আপনি আমরা যদি যে কোনো উদাহরণ, যে বাংলা বলার ভাষার কথা বলছিলাম, আমরা প্রযুক্তি ব্যবহার করে যখন একজন আরেকজনের সাথে কথাবার্তা বলি, আমরা যদি সেখানে ভাষা চর্চা করি, বা আমরা যদি গান নিয়ে কিছু যদি কেউ গান গায়, সেগুলো কিন্তু প্রযুক্তি কিন্তু সাহায্য করতে পারে সেগুলো ছড়িয়ে দিতে। আবার একইভাবে আপনি অন্যান্য সংস্কৃতি কিন্তু আপনি
দেখতে পাচ্ছেন এবং সেগুলোর সাথে ইন্টারাক্ট করতে পারছেন প্রযুক্তির মাধ্যমে। এখন এটা সম্পূর্ণভাবে আমাদের উপরে বা যে সেই প্রযুক্তি ব্যবহার করছে তার উপরে নির্ভর করবে যে সে আসলে নিজের প্রযুক্তি ব্যবহার করে নিজের যে সংস্কৃতি সেটা ধরে রাখতে পারছে কিনা, বা নাকি অন্যান্য যে সংস্কৃতি আছে সেগুলোর প্রভাবে নিজের সংস্কৃতি সম্পূর্ণ হারিয়ে ফেলছে। তো এই জিনিসটা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে। প্রযুক্তি আসলে চিন্তা করলেও হবে যে প্রযুক্তি হচ্ছে অনেকটা টুল, মানে আপনার একটা কি বলে ওটাকে, যে হাতুড়ি আছে না, তো হাতুড়ি দিয়ে আপনি কি করতে পারেন, আপনি ভালো কাজও করতে পারেন, আপনি কারো মাথায় বাড়ি দিয়ে তার ক্ষতিও করতে পারেন। তো প্রযুক্তি হচ্ছে ওরকম একটা জিনিস, আপনি যেভাবে ব্যবহার করবেন আপনি সেভাবেই ফলাফল পাবেন। এটাকে ভালো কাজেও ব্যবহার করা সম্ভব, খারাপ কাজেও ব্যবহার করা সম্ভব। তো আমি বলছি না যে প্রযুক্তির মাধ্যমে সংস্কৃতি জানি না বিনষ্ট সঠিক শব্দ হবে কিনা, বা সংস্কৃতি হারিয়ে যাওয়াটা খারাপ কাজ কিনা, কিন্তু আমার মনে হয় যে সেটাও হতে পারে, আবার প্রযুক্তির মাধ্যমে সংস্কৃতি আরো ভালোভাবে ধরে রাখাও সম্ভব হতে পারে, দুটোই সম্ভব। খুবই সুন্দর সুন্দর উত্তর ভাইয়া। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যেটা সেটা যেভাবে কিভাবে ব্যবহার করা হচ্ছে তার উপর নির্ভর করছে সেটা কিভাবে নষ্ট হবে কিংবা আরো বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। জি। তো ভাইয়া আমরা আপনার কলেজ লাইফ পর্যন্ত এসেছিলাম, তো এখন আমরা জানতে চাই আপনার প্রোগ্রামিং লাইফের শুরুটা কিভাবে হলো, কার হাত ধরে হলো এবং কেনই বা হলো? হ্যাঁ, তো আসলে যেটা বলছিলাম যে আমার আসলে ইউনিভার্সিটি শুরু করাটা খুব কঠিন একটা সময় ছিল, খুব কঠিন ছিল। কারণ আমার যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে আমি এটাকে অনেকটা এভাবে বলি যে একটা খাদের কিনারায় আমার অবস্থান ছিল, সেখান থেকে একটু ১৯-২০ হলে আমি খাদে পড়ে যাব এবং সেখান থেকে আমি কখনই আর ফেরত আসতে পারবো না, বের হয়ে আসতে পারবো না। তো সেরকম একটা পরিস্থিতি ছিল, সেখানে আমি একটা সুযোগ পাই দ্বিতীয় জীবন পাওয়ার মতো, আবার পড়াশোনা করার জীবনে বা এগিয়ে যাওয়ার পড়াশোনাতে। তো সেইভাবে আমি ইউনিভার্সিটিতে ঢুকি। তো ঢোকার পরেই তখন নিজের মধ্যে একটা কি বলবো যে একটা ইচ্ছা ছিল বা একটা লক্ষ্য ছিল যে যেহেতু আমি দ্বিতীয় সুযোগটা পেয়েছি আমি এটা নষ্ট করব না, আমি পড়াশোনাকে খুবই গুরুত্ব সহকারে নেব এবং শুরু থেকে আমি সেজন্য চেষ্টা করি আমার পরীক্ষাতে ভালো ফলাফল করার। এছাড়াও আরেকটা ব্যাপার ছিল, প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনারা জানেন যে আসলে বেশ এক্সপেন্সিভ কিন্তু, তাই না? তো যদি আপনি ভালো ফলাফল করেন তাহলে আপনি স্কলারশিপ পাবেন। তো আমার কিন্তু শুরু থেকেই স্কলারশিপ ছিল। যদিও প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, কিন্তু আমার পড়াশোনার পিছনে আমার পরিবারকে কোনোই অর্থ ব্যয় করতে হয়নি, কারণ আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমার স্কলারশিপ ছিল এবং সেই কারণেই আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার সিজিপিএ 4 ছিল। আমি কোনো কোর্সে এ বা এ প্লাস ছাড়া কোনো গ্রেড পাইনি। তো তো সেভাবে করে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু একটা সময় যেটা মনে হয় যে জিনিসটা একটু বোরিং হয়ে যায়, তাই না? যে পড়াশোনা ক্লাসে যাই শুধু গ্রেডের জন্য, আসলে এটা তো ভালো না। তো তখন যে আসলে কি পড়ছি সেটা বোঝার চেষ্টা করি, তার ভিতরেই একটা আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করি, যে আসলে শুধু রেজাল্টের কথা চিন্তা না করে যে আসলে শেখার চেষ্টা করি, কারণ ভবিষ্যতে তো আমার আসলে এই শিক্ষাটা আমার কাজে লাগাতে হবে। আমি গ্রেড দিয়ে হয়তো আমার গ্রেডটা কাজে আসবে, কিন্তু শিক্ষাটা আরও বেশি জরুরি। তো এভাবে করতে করতে যখন প্রোগ্রামিং কোর্সটা চলে আসে, তো সেভাবেই যে প্রোগ্রামিং জিনিসটা কি একটু শেখার চেষ্টা করি, শুধু গ্রেড পেলে তো হবে না। আরেকটা জিনিস হলো, শুরু থেকে আমার আসলে মুখস্থ করতে কখনোই ভালো লাগতো না। তো যে কোর্সগুলো হচ্ছে যে যেখানে হচ্ছে যে বুঝে তারপরে ভালো নম্বর পাওয়া যায়, সেগুলো আমি সবসময় খুব এনজয় করতাম। আর যে কোর্সগুলো ছিল যেখানে হচ্ছে যে আপনার অনেকটা মুখস্থ করতে হবে, সেগুলো আমার একদম ভালো লাগতো না। তো অনেকটা এইভাবে চিন্তা করতাম যে যেমন আমরা কাজ করলে বা আমাদের একটা কর দিতে হয় না, ট্যাক্স দিতে হয় না, তো ওরকম যে আমি হচ্ছে যে কোর্সগুলো হচ্ছে মজার কোর্স, যেখানে হচ্ছে বুঝে নম্বর পাওয়া যায়, সেগুলোর জন্যই আসলে আমি ইউনিভার্সিটিতে যাই। আর বাকি যেগুলো আছে, যেগুলোতে হচ্ছে গিয়ে একটু মুখস্থ করে বা বোরিং পড়াশোনা, সেগুলো হচ্ছে ট্যাক্স দেওয়ার মতো, যে সেগুলো হচ্ছে আমি ট্যাক্স হিসাবে, ঠিক আছে, সেগুলোতেও আমি একটু সময় দিলাম, একটু কষ্ট করলাম যাতে রেজাল্টটা ভালো হলো। তো এইভাবে করে দুটো একত্র করে হচ্ছে যে জিনিসটা কিভাবে মজার করা যায় সেই চেষ্টা করতাম। তো সেভাবে করে প্রোগ্রামিংটা আমার খুবই ভালো লেগে যায়। আমার অঙ্ক সবসময় ভালো লাগতো ছোটবেলা থেকে। তো প্রোগ্রামিংটা আমার কাছে অনেকটা অঙ্কের সাথে অনেক মিল খুঁজে পাই, যে একটা কিভাবে অঙ্ক করতে হবে, আমরা বেসিক ফাউন্ডেশনগুলো, ফর্মুলাগুলো এগুলো হয়তো জানি, কিন্তু তারপরেও কিন্তু একটা সমস্যা দেওয়া হলে অঙ্কের, সেটা মেলানোর জন্য আমার নিজের চিন্তা করে বের করতে হয় যে কিভাবে এটা মেলানো যায়। তো প্রোগ্রামিংটাও কিন্তু ওরকম, আমাকে হয়তো ল্যাঙ্গুয়েজটা শিখিয়ে দেওয়া হলো, কিন্তু তারপরে সেই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে কিভাবে আমি একটা নির্দিষ্ট সমস্যার সমাধান বের করব, সেটা কিন্তু আমাকেই চিন্তা করে বের করতে হবে, সেটা কিন্তু আমাকে শিখিয়ে দেওয়া হবে না। তো এই জিনিসটা যে আমার নিজের চিন্তা করে করে একটা সমস্যার সমাধান করার উপরই হচ্ছে আমার সাফল্য নির্ভর করে প্রোগ্রামিংয়ে। তো সেই জিনিসটা আমি খুব খুব ভালো লাগতো। তো সেখান থেকে আমার প্রোগ্রামিং ভালো লাগার শুরু। তো যখন একটা জিনিস ভালো লাগে তখন অবশ্যই সেখানে আরও বেশি করতে ইচ্ছা হয়। তো এভাবেই আসলে প্রোগ্রামিং করা শুরু।
তো ভাই ভার্সিটির CG4 একদম এটা মেনটেন, স্ট্রিক্টলি মেনটেন করে, সেই সঙ্গে আবার প্রোগ্রামিংও আপনি কি মানে এত সুন্দরভাবে সবগুলো সমন্বয় কিভাবে করলেন, সে সম্পর্কে যদি একটু টিপস দিতেন। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। আমি যখন এখন চিন্তা করি তখন আসলে যে খুব চিন্তা করে এটা করতাম এটা কিন্তু না, তাই না? তো প্রথম কথা হচ্ছে ওই জন্যই যে আসলে বেশি চিন্তা করে আসলে লাভ নেই। আমি যদি প্রথম দিন চিন্তা করতাম, যেদিন ইউনিভার্সিটি শুরু করি, যে আমি একদম শেষ পর্যন্ত আমার CGPA 4 থাকতে হবে, তো এটা একটু হাস্যকর হয়ে যেত। আমার আগ পর্যন্ত আমাদের ইউনিভার্সিটিতে কারোই ছিল না সেটা। তো যেটা কখনোই হয়নি সেটা আমি করব, এরকম চিন্তাভাবনা। আমি কি এমন প্রমাণ করেছি নিজের ব্যাপারে যে আমি সেটা করতে পারবো, এটা বিশ্বাস করা একটা ভালো কিছু হবে, তো এটা হাস্যকর হয়ে যেত। তো সেই জন্য আমি সেই চিন্তা কখনোই করতাম না। কিন্তু একটা জিনিস যেটা আমি সবসময় করতাম, যে আমি যখন যাই করতাম, আমার একটা এখনও সেটা আমি করি, যে হয় সেটা আমি ভালোভাবে করব, না হলে সম্ভবত সেটা আমার না করাই ভালো। আমি দেখি যে আমরা প্রচুর সময় নষ্ট করি কোনো কোনো জিনিস করে, যেটা আমরা ভালোভাবে করছি না, আবার করা বন্ধও করছি না। তো এতে করে কি হচ্ছে, আমাদের খুব একটা লাভ হচ্ছে না, আবার হয়তো কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু সময়টা যে নষ্ট হচ্ছে সেটা কিন্তু ক্ষতি, তাই না? অনেকে আমরা চিন্তা করি না, অনেকে আমরা সময়কে মূল্য দিই না, ভাবি যে সময় তো ফ্রি। আমার 1 ঘন্টা, অনেকে বলে না যে ফ্রি টাইমে এটা করি, ফ্রি টাইমে ওটা করি। ফ্রি টাইমটাও কিন্তু একটা মূল্য আছে, ইন দ্য সেন্স যে ফ্রি টাইমে যদি আমি বসে টিভি দেখি, আমার যে রিল্যাক্সেশন হয়, বা আমি যদি রেস্ট নেই, বা আমি যদি ঘুমাই, বা আমি যদি স্পোর্টস করি, সেটাও কিন্তু আসলে একটা পজিটিভ জিনিস, সেটারও একটা মূল্য আছে। আমি যে সেই জিনিসটা না করে আমি একটা অন্য কিছু করছি যেটাতে আমার কোনোই উপকার হচ্ছে না, সেটাতে কিন্তু আসলে আমার তার মানে হচ্ছে ক্ষতি হচ্ছে, আমার সেই সময়টা হারিয়ে যাচ্ছে। তো সেই জিনিসটা আমি সবসময় চেষ্টা করতাম যে এমন কিছু করে সময় নষ্ট না করতে, যেটা আসলে আমি আদৌ নিজেও উপভোগ করছি না, বা আমার কোনো লাভ হচ্ছে না, আর কিন্তু সময়টা হারিয়ে যাচ্ছে। তো সময়ের ব্যাপারে আমি সবসময় খুব কি বলবো, যে সচেতন ছিলাম, যে সময়টা যাতে ভালোভাবে ব্যবহার হয়। কারণ আলটিমেটলি কিন্তু আমাদের কিন্তু সময় কিন্তু খুব একটা কম না, 24 ঘন্টা প্রতিদিন, বছরে 365 বা 66 দিন। সময় যদি একটু ঠিকভাবে ব্যবহার করা যায়, সেই সময় কিন্তু অনেক কিছু করা সম্ভব। জি, অসাধারণ উত্তর ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই উত্তরের জন্য। ভাইয়া আমরা জানতে চাচ্ছি, সরি, আপনি যখন প্রোগ্রামিং শুরু করেছিলেন তখনই কি আপনার গুগলে জব করার বা শেখা এরকম কোনো একটা টেক জায়ান্ট কোম্পানিতে যাওয়ার ইচ্ছে হয়েছিল, নাকি একদম এটা অন্য- না, একদমই ছিল না, করতে যেটা করতে আমি একটু চলে আগে এসেছে? বলছিলাম। একদম ঠিক সেটাই, যেটা হয় যে আসলে যেটা মানে আসলে সেই সময় যে আমি চিন্তা করব যে হ্যাঁ, এখন তো আসলে জিনিসটা খুবই সহজ, তাই না? সবাই এখন, আমার মনে হয় যে এখন সবার একটা লক্ষ্য থাকা উচিত, যারা কম্পিউটার সায়েন্সে বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা রিলেটেড যে সব সাবজেক্টে পড়ে, যে তারা যাতে আইদার নিজে একটা বড় ধরনের কিছু করতে পারে, অথবা একটা বড় টেক জায়ান্টে যোগ দিতে পারে, সেটা একটা লক্ষ্য থাকা উচিত। কিন্তু সেই সময় কিন্তু তার আগে কেউ সেটা করেনি, তাই আমি যে সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাব, এমন কোনো চিন্তাভাবনা আমার মধ্যে ছিল না। তো আর 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 থাকলেও আমার মনে হয় যে সেই সময় একদম শুরুতে কিন্তু আসলে কি বা আমি করতে পারতাম, তাই না? যদি আমি চিন্তা করতাম যে হ্যাঁ, আমি গুগলে যোগ দিব এক সময়, সেই সময় কিন্তু আমার তেমন কিছু করার ছিল না। তো আমার মনে হয় যে সেই সময় অবশ্যই সেই চিন্তা ছিল না, এবং সেটার কারণে খুব একটা পার্থক্য হয়েছে বলেও আমার মনে হয় না। যেটা বলছিলাম একটু আগে, যে ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা না করে হুম, বর্তমানে মনোযোগ দেওয়াটাই আমার মনে হয় জরুরি। তো যেটা হয় যে ভবিষ্যতের জন্য একটা একটা প্ল্যান থাকা উচিত। একটা প্ল্যান আমার ছিল, সেই প্ল্যানটা ছিল এরকম, যে পড়াশোনায় যদি আমি ভালো করি, তাহলে আমি একটা কিছু শিখবো ইউনিভার্সিটিতে। প্রথম কথা হচ্ছে, আমি যখন পাশ করে বের হব, তখন যাতে আমি কিছু একটা শিখি, যাতে করে আমার সেটাই হচ্ছে কি আমার সবচেয়ে বড় মূলধন হবে, যে আমি একটা শিক্ষা পেলাম সেখান থেকে। তো শেখাটা ছিল সবচেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে, যদি আমার একটা ভালো রেজাল্ট থাকে, তো সেই রেজাল্টটাও অবশ্যই আমার ভবিষ্যতে কাজে দেবে। তো সেটা ব্যবহার করে কি কি করা যায় সেটা নিয়ে অবশ্যই যখন ফার্স্ট ইয়ার গেল, সেকেন্ড ইয়ার গেল, থার্ড ইয়ারে এসে চিন্তা করা শুরু করি, তখন যে মূল চিন্তাটা মাথায় ছিল যে যদি গ্র্যাড স্কুলে যাওয়া যায়, ভালো কোনো গ্র্যাড স্কুলে গিয়ে পড়াশোনাটা কন্টিনিউ করা যায়, সেটাই আমার আসলে ইচ্ছা ছিল, এবং সেই অনুযায়ী কিন্তু আমি কাজও করি। আমি জিআরই দেই, এবং জিআরইর সময় যেটা বলছিলাম যে ট্যাক্স দেওয়ার ব্যাপারটা, জিআরইতে কিন্তু প্রচুর শব্দ মুখস্থ করতে হয়। তো মুখস্থ আমার খুবই অপছন্দের একটা জিনিস ছিল। কিন্তু অপছন্দের জিনিস মানেই যে সেটা আমরা করতে পারি না, তা কিন্তু না, তাই না? হয়তো আমাদের ভালো লাগে না। তো সেই সময় আমার আসলে 7-8 কিংবা প্রায় 10,000-এর মতো শব্দ মুখস্থ করতে হয়েছিল মাত্র 3-4 মাসের মধ্যে। তো সেটা আমি করেছি, এবং সেটা করে জিআরইতে খুব ভালো স্কোর করি। তারপর গ্র্যাড স্কুলে অ্যাপ্লাই করি, সেখান থেকে ফান্ডিং সহ অফার পাই। তো সেই পথে কিন্তু আমি আগাচ্ছিলাম। তো তার মধ্যেই যে আমি যে প্রোগ্রামিং কম্পিটিশন করতাম, সেই একটা কম্পিটিশনের ফাইনালিস্ট হয়ে যাওয়াতে গুগল সেখানে আমাকে ইন্টারভিউ করে, সেই ইন্টারভিউতে খুব ভালো করি, সেখান থেকে কিন্তু গুগল থেকে আমি অফার পেয়ে যাই, এবং সেখানেই আমার একটা
সিদ্ধান্ত নিতে হয় যে আমি যে আমার যে আগের যে লক্ষ্য ছিল বা প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী কি আমি আগাবো, নাকি আমি সেই প্ল্যান এখন পরিবর্তন করে এখন আমি গুগলের পথে আগাবো। তো তার আগ পর্যন্ত কিন্তু আমি কখনোই চিন্তা করিনি যে না আমি গুগলে যোগ দেব। হ্যাঁ, তো গুগল থেকে ডাক পাওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন হয়েছিল? অনুভূতিটা খুব মজার ছিল এই কারণে যে আসলে আমি নিজে বুঝতে পারছিলাম যে আসলে জিনিসটা কত বড়, কিন্তু আসলে আমার আশেপাশের কেউ বুঝতে পারছিল না। কারণ সেই সময় আমরা এখন প্রায় 13-14 বছর আগের কথা বলছি, তখন আমার বাবা মাকে তারা ঠিকমতো গুগল উচ্চারণও করতে, কেউই আসলে ঠিকমতো গুগলটা উচ্চারণও করতে হয়তো পারতেন না, তাই না? তো তখন ওনারা যে এটা কি কি কোম্পানি, কি করে ব্যবসাটা, মানে তাদের ইটা কি, কোম্পানির প্রোডাক্টটা কি, তাই না? তো আসলে কিন্তু সার্চ ইঞ্জিন, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে মেইন বিজনেস, এটা কিন্তু আসলে তাদেরকে বোঝানোই আমার জন্য কঠিন হয়ে যায়। তো তাদের যেটা ভালো লাগছিল যে একটা বিদেশি কোম্পানি আমাকে একটা অফার দিয়েছে, তো এটা নিয়ে তারা খুব এক্সাইটেড ছিলেন, কিন্তু তারা আসলে এই জিনিসটার যে তাৎপর্য সেইভাবে আসলে বুঝে ওঠা সেই সেই সময় আসলে সম্ভব ছিল না তাদের পক্ষে। তো জিনিসটা একটু ইন্টারেস্টিং ছিল, তাই না? ইটস এ মিক্সড ফিলিং যে আমি জানি জিনিসটার তাৎপর্য, মানে আমার কাছে খুব বড় একটা জিনিস ছিল, তাদের কাছে হচ্ছে যে তুমি এরকম ফান্ডিং সহ এত ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশন অফার নিয়ে থাকার পরও তুমি কেন এই ধরনের অফার মানে চিন্তা করতেছো, তাই না? ওয়াই ইউ ইভেন কনসিডারিং দেম? যে তুমি অফার পেয়েছো, খুব ভালো কথা, খুব ভালো, হ্যাঁ, কিন্তু তুমি নিশ্চয়ই এই অফার নিচ্ছ না, তাই না? তো এরকম ছিল তাদের চিন্তা ভাবনা। সেখানে হচ্ছে আমি হচ্ছে কি কি অবশ্যই আমার এই অফারটাই নিতে হবে, কারণ এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে কেউ গুগলে যোগ দেয়নি, তো আমার জন্য এটা একটা প্রথম সুযোগ হবে, তো অবশ্যই আমার সেই সুযোগটা নেওয়া উচিত। তো এই এই দুই মিলিয়ে আসলে ফিলিংটাই জন্য মিক্সড ফিলিং ছিল। ইটস এখন এখন যেটা হয় সেরকম কিন্তু অবস্থা ছিল না। এখন কেউ গুগল থেকে অফার পেলে চারপাশের সবাই তাকে একদম মানে খুব খুশি হয়ে যায় যে অনেক এটা একটা বিশাল কংগ্রেচুলেট ব্যাপার। করে। হ্যাঁ, তখন কিন্তু মানুষ ওভাবে জিনিসটা কিন্তু বুঝতো না। তো ভাইয়া, এখন আমরা জানতে চাচ্ছি যে কম্পিটিটিভ প্রোগ্রামিং চর্চার ব্যাপারে আপনার পরামর্শ জানতে চাই। আহ, তো কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে যেটা আমি আহ, সবসময় বলার চেষ্টা করি যে জিনিসটা আসলে চেষ্টা করা উচিত। সবার যে ভালো লাগবে এমন কিন্তু কোনো কথা নেই। অনেকে ধরে নেয় যে কম্পিটিটিভ প্রোগ্রামিং হচ্ছে একটা বাইনারি জিনিস, হয় আমি করব না হলে আমি করব না। এরকম কিন্তু না। যেটা হয় যে এখানে অনেক কিছু শেখার আছে। অনেকে খুবই সফল কম্পিটিটিভ প্রোগ্রামার হবে, অনেকে হয়তো অতটা সফল হবে না, কিন্তু শেখা কিন্তু সবার পক্ষেই, ভালো কিছু শেখা অবশ্যই সবার পক্ষে সম্ভব। এই যে চিন্তা শক্তি বৃদ্ধি পাওয়া, এটা কিন্তু সেই মানুষটা পরবর্তীতে যাই করবে না কেন তার কিন্তু সব সারা জীবন সেটা কাজে দেবে। কাজে আমার মনে হয় যে সবারই কম্পিটিটিভ প্রোগ্রামিং চেষ্টা করা উচিত করার, কিন্তু সেই লক্ষ্যটা যেন এরকম থাকে না যে সেই কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে গিয়ে আমি খুব সফল হব এবং সেই সফলতার মাধ্যমেই আমি আমার জীবনে এগিয়ে যাব। এই এই লক্ষ্যটা তৈরি করলে যেটা হবে কি, দুটো জিনিস হয়। একটা হচ্ছে যে যখন সেটা না হতে থাকে তখন মানুষ কিন্তু ইন্টারেস্ট হারিয়ে ফেলে, তখন মানুষ ডিপ্রেসড হয়ে যায় যে না, আমার মধ্যে হয়তো সেই মেধাটা নেই, সেই জন্য আমি পারছি না। কিন্তু এই জিনিসটা কিন্তু সত্যি না। সত্যি না কেন? আমি অনেক মানুষকে জানি যারা খুবই ট্যালেন্টেড, কিন্তু তারা তারা খুব দ্রুত কোনো কিছু করতে পারে না। তারা অনেক সময় নিয়ে তারা খুব গভীর, খুবই বড় ধরনের কাজ করতে পারে, কিন্তু খুব দ্রুত। কিন্তু কম্পিটিটিভ প্রোগ্রামিং কিন্তু একটা টাইমেরও টেস্ট, লাইক স্পিডেরও একটা টেস্ট, তাই না? যে টাইম বাউন্ড একটা টেস্ট। তো সেখানে সেখানে অনেক সময় দেখা যায় যে হয়তো অনেকে ওই টাইম বাউন্ড ওই এনভায়রনমেন্টে ভালো করতে পারে না, কিন্তু সে যে এটা চেষ্টা করলো, সে যে প্রবলেম সলভ করলো, তার যদি আরও বেশি সময়ও লাগে, সে যে শিখলো, তার যে চিন্তা শক্তিটা বাড়লো, সেটা কিন্তু তার পরবর্তীতেও অনেক কাজে দেবে। কাজে তার অবশ্যই এটা তারপরেও করা উচিত। কিন্তু আরও অন্যান্য অনেক উপায় আছে যে উপায়গুলোর মাধ্যমে একজনের সফল হওয়া সম্ভব। তো তাদের হয়তো যখন সে বুঝতে পারবে যে হ্যাঁ, প্রোগ্রামিং কন্টেস্ট করে আমি সেখানে হয়তো বড় একটা কিছু অ্যাচিভ করতে পারবো না, কিন্তু সেখান থেকে যে শিক্ষাটা আছে সেটা আমি নিয়ে নিলাম, তারপরে আমি অন্য যে উপায়গুলো আছে সেখানে আমি আমার সেই শিক্ষাটা কাজে লাগাবো এবং আমার যে অন্যান্য যোগ্যতা আছে সেগুলো আমি সেটা প্রয়োগ করব, এবং তারপর আমি আমার পোর্টফোলিও তৈরি করে আমি হচ্ছে নিজেকে প্রমাণ করব। এটা অনেকে, সবার এটা মাথায় রাখা উচিত। এটা অনেকে চিন্তা করে না। অনেকেই আমাকে, আমি দেখেছি, ভাই আমি তো প্রোগ্রামিং কন্টেস্ট করি কিন্তু আমি তো ভালো করতে পারছি না, আমি তো দেখা যায় যে সময়ের মধ্যে প্রবলেম মিলাতে পারছি না। অ্যান্ড দ্যাটস ফাইন। আমার মনে হয় যে সেটা নিয়ে কখনোই খারাপ নিজেকে কি বলবো যে কষ্ট দেওয়া হতাশ উচিত না, না যে না। হয়ে বরং আরো এক্স্যাক্টলি, উৎসাহিত। এক্স্যাক্টলি, হ্যাঁ। কারণ সেই জিনিসটা করার মধ্যেও শেখার অনেক কিছু আছে, এবং যেটা বললাম যে প্রোগ্রামিং কম্পিটিশনের যে নির্দিষ্ট কিছু প্রয়োজনীয়তা আছে সেটা ফুলফিল করা না মানেই যে সে হচ্ছে যে বড় কোনো কাজ করতে পারবে না, এটা কিন্তু একদমই না। জি, অবশ্যই। ভাই, আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কিছু এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতেন আমাদের সাথে।
আহ, হ্যাঁ, আমার আমার তো তো যেটা টিম ইভেন্ট ছিল আইসিপিসি বা ন্যাশনাল লেভেলে যে কম্পিটিশনগুলো ছিল, সেখানে খুব মজার একটা জিনিস হতো যে হ্যাঁ, আসলে কোনটা শেয়ার করবো আমি ঠিক জানি না। এখন যখন আমি চিন্তা করি পিছনের দিকে, তখন আমি এর আগেও আরেকটা লাইভে বলেছিলাম যে আমার মনে হয় যে আমি এখন যতটা আমি আমি প্রোগ্রামিং ভালো পারতাম, হ্যাঁ আমি এটা মানি, কিন্তু একজন লিডার হিসাবে মানে টিমকে লিড করা তখন আমার মধ্যে সেই ক্যাপাবিলিটিটা ছিল না। এখন আমি যেটা রিয়েলাইজ করি, উপলব্ধি করি, এখন এত বছর কাজ করার পরে যখন আমি একটা পজিশনে এসেছি যেখানে আমার একটা বিশাল অর্গানাইজেশন লিড করতে হয়, তো তখন আমি যেভাবে হতো যে অন্যরা যদি আমার সমান না পারতো আমি তাদের উপর খুব বিরক্ত হয়ে যেতাম, এবং আমি এভাবে চিন্তা করতাম যে আমার একারই পুরোটা পারতে হবে, আমার একারই সব করতে হবে, আমি যা পারবো অতটুকুই আমার টিম পারবে। তো এই ধরনের কিছু চিন্তাভাবনা আমার মনে হয় যে তখন ছিল, যেগুলো আমি এখন উপলব্ধি করি, এখন আমার হয়তো মজা লাগে চিন্তা করলে। তারপর আমরা অনেক ভালো ভালো রেজাল্ট করেছি, কিন্তু তখন যদি হয়তো আমি আরেকটু ভালো যদি আমার লিডারশিপ অ্যাবিলিটি থাকতো, তাহলে হয়তো আমাদের টিমটা আরও ভালো করতে পারতো, আমার এখন পিছনে চিন্তা করলে মনে হয়। আর উল্লেখযোগ্য স্মৃতিগুলোর মধ্যে আমরা আইআইটি কানপুরে গিয়েছিলাম ইন্ডিয়াতে, আইসিপিসি যে ইন্ডিয়ার সাইটে, সেখানে কম্পিট করতে। সেখানে শুধু একটা আইআইটি ছিল আমাদের উপরে, বাকি সবাইকে আমরা হারিয়ে দিয়েছিলাম। এবং কম্পিটিশন শেষ হওয়ার কিছুক্ষণ আগ পর্যন্ত আসলে আমরা একদম শুরু উপরে ছিলাম, কিন্তু আনফর্চুনেটলি একদম শেষে গিয়ে আমরা একটা সহজ প্রবলেম মেলাতে না পারার কারণে আমরা শেষে ফোর্থ হয়ে যাই বা এরকম একটা কিছু। কিন্তু সেই সেই অভিজ্ঞতাটা খুব আসলে এনজয় করেছি, যে এরকম বাংলাদেশ থেকে একটা প্রাইভেট ইউনিভার্সিটি একটা টিম এসে সব আইআইটি বোম্বে, আইআইটি কানপুর, মানে আইআইটি কানপুরও সব নিচে ছিল, সবাইকে পিছনে ফেলে দিয়েছিল। তো সেটা একটা ছিল। তারপরে ন্যাশনাল লেভেলে অনেকগুলো কম্পিটিশনে খুব ভালো করি। একবার একটা হয়েছিল বুয়েটে, বুয়েট সিএসসি ডেতে একটা কম্পিটিশন ছিল, তো সেখানে আমার টিম ফার্স্ট হয়েছিল, বুয়েটের টিম সব টিমকে হারিয়ে। তো তখন ওখানে অধ্যাপক জামিলুর রেজা স্যার, উনি ছিলেন হচ্ছে প্রধান অতিথি। প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় উনি যখন জিনিসটা খেয়াল করলেন, উনি আসলে সেটা নিয়ে খুব মজা পাচ্ছিলেন, যে কি যেন একটা কথা বলেছিলেন উনি, বাঘের গুহায় এসে কি যেন নিয়ে যাওয়া বা এই টাইপের একটা খুব মজা করে কিছু একটা বলেছিলেন উনি। তো যে বুয়েটের সিএসসি ডেতে বুয়েটের টিমকে হারিয়ে একটা প্রাইভেট ইউনিভার্সিটি টিম ফার্স্ট প্রাইজ নিয়ে গেল প্রোগ্রামিং কম্পিটিশনে। সো দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। তো এরকম অনেক মজার মজার অভিজ্ঞতা আছে। আর ইন্ডিভিজুয়াল কম্পিটিশনের অভিজ্ঞতাগুলোই আমার মনে হয় যে আমার সবচেয়ে বেশি, আমি কি বলবো, যেখানে আমার আসলে আর যা করেছি তার চেয়ে বেশি করা সম্ভব ছিল না, কারণ আমার মনে হয় ইন্ডিভিজুয়ালি আই ওয়াজ, গর্ব করে বলছি না, আমার নিজের উপর কনফিডেন্স ছিল। আমি সেই সময়ে যে যারা পিয়ার ছিল আমার, তাদের মধ্যে যত ইন্ডিভিজুয়াল কম্পিটিশন হয়েছে আমি মোটামুটি সবসময়ই শুরুর দিকে প্রথম দিকেই ছিলাম। তো এভাবে করেই আসলে যে যে গুগলের যে কোড জ্যাম যেখানে ফাইনালিস্ট ছিলাম, সেটাও তো আসলে একটা ইন্ডিভিজুয়াল কম্পিটিশন ছিল। তো সেই কম্পিটিশনে আসলে একটা মজার গল্প আছে। সেটা হচ্ছে, আমি এর আগে বলেছি কোথাও এক জায়গায়, যে কন্টেস্ট যেটা ফাইনাল অনলাইন রাউন্ড ছিল, কারণ ফাইনাল অনসাইট রাউন্ডটা হয়েছে অনসাইটে, কিন্তু অনলাইন রাউন্ডে যেটা আগের রাউন্ডটা ছিল, সেই অনলাইন রাউন্ড চলাকালীন ইলেকট্রিসিটি চলে যায়। তো আমার বাসায় ইউপিএস আইপিএস কিছুই ছিল না। সো বেসিক্যালি যেটা হয় যে আমার চোখের সামনে আমার কম্পিউটারটা বন্ধ হয়ে যায়। তো আমি আমার প্রবলেম প্রায় মিলিয়ে ফেলেছি, কোড করা শেষ। তো আমি সাবমিটও ক্লিক করেছি, কিন্তু যেটা হয় যে ইন্টারনেটে যে ট্রানজিট ডিলে থাকে, যে রিকোয়েস্ট পাঠায় সার্ভারকে, সার্ভার অ্যাকনলেজ করে, তারপরে হচ্ছে ক্লায়েন্ট শো করে যে হ্যাঁ আমি সাবমিশন পেয়েছি। তো সেই অ্যাকনলেজমেন্ট আমি পাইনি। সো আমি জানি না যে আসলে আমার প্রবলেমটা সাবমিট হয়েছে কি হয়নি। তো এই সময় ইলেকট্রিসিটি চলে যায়। তো পরে যখন ইলেকট্রিসিটি ফেরত আসে, তার আগে আমি চিন্তা করছিলাম যে অবশ্যই এটা যায়নি, আমার আসলে ভাগ্যে নেই, তো আসলে হবে না, এরকম একটা খুব নেগেটিভ চিন্তা ভাবনা মাথার মধ্যে চলছিল। তারপর যখন বিদ্যুৎ ফেরত চলে আসে, তখন দেখলাম যে আসলে শুধু যে প্রবলেম সাবমিট হয়েছিল তা না, আসলে সেটা অ্যাকসেপ্টেডও হয়। এবং সেভাবে করেই আমি যেটা যে সেই কম্পিটিশনে যে যে পজিশনে থাকার দরকার ছিল ফাইনাল অনসাইটে যাওয়ার জন্য, সেটা আমি আর কি পূরণ করতে পারি। তো দ্যাট ওয়াজ অলসো এ ভেরি ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স, আই উড সে। হ্যাঁ, মানে সফলতার জন্য ভাগ্যের সাহায্য খুবই দরকার, এটা আমরা অবশ্যই, বুঝতে পারছি। অবশ্যই, অবশ্যই। এবং সেখানে মানে আমার চিন্তাভাবনাটা এরকম যে আমার মনে হয় যে ভাগ্যের, আমি যে কাজ করি ভালো খারাপ তারও হয়তো একটা প্রভাব থাকে সেই ভাগ্যের উপরে। আমি যেহেতু ধর্মে বিশ্বাস করি, আমি সেভাবেই চিন্তা করি যে আমি যদি ভালো কাজ করি, তাহলে হয়তো এই সময়গুলোতে, যে সময়গুলোতে হয়তো আমার সাফল্য এবং
ফেল করার যে সম্ভাবনা, তার মধ্যে হয়তো সাফল্যের দিকে আমার ভাগ্যটা হেলে যাবে, কারণ আমি হয়তো ভালো কিছু করেছি জীবনে। তো সেই জন্য চেষ্টা করি মানুষের সাথে ভালো ব্যবহার করার, ভালো কাজ করার, মানুষের ক্ষতি না করার। কারণ এটা অবশ্যই আমার খুবই ব্যক্তিগত একটা বিশ্বাস। অনেকে অনেকে এগুলোতে বিশ্বাস করে না। অনেকে ভাবে যে আমি যতই খারাপ কাজ করি না কেন আমার কোনো কখনোই খারাপ কিছু হবে না। আমি আমি সেটা একদম বিশ্বাস করি না। আমি খুব আসলে ভয় পাই খারাপ কোনো কাজ করতে বা মানুষের কোনো ক্ষতি করতে। কারণ আমার মনে হয় যে সেই মানুষটা যদি কষ্ট পায় কোনো না কোনো একভাবে, সেই কষ্টটা পরবর্তীতে আমার উপর ফেরত চলে আসবে। জি, খুবই সত্য কথা, নির্মম হলেও সত্য কথা ব্যাপারগুলো। যে আমরা আবার কমেন্ট সেকশনে চলে যেতে চাই। আমাদেরকে মোহাম্মদ আবু সাইদ আমাদের কাছে জানতে চেয়েছে, আপনার কাছে জানতে চেয়েছেন, দুঃখিত, যদি কারো খুব ইচ্ছে শক্তি থাকে কিন্তু কারো কাছ থেকে কোনোভাবে সাহায্য না পায়, এমন কারো এগিয়ে যাওয়ার জন্য কি করা যেতে পারে? আহ, খুবই সুন্দর একটা প্রশ্ন। আসলে মজার ব্যাপার হচ্ছে কি, আমি খুবই বিশ্বাস করি যে অন্য কারো সাহায্য ছাড়াও এগিয়ে যাওয়া সম্ভব। আসলে আমি আরো বরং বলবো যে এটা আরো হয়তো সহজ অনেক ক্ষেত্রে। কেন আমি বলি, এটা একটু চিন্তা করতে হবে। এটা আসলে আমি বলে দিলাম আর না বুঝতে পারলে আসলে জিনিসটা মনে হবে যে কি কি বললেন, এটা এটা তো সাহায্য করলে তো অবশ্যই বেশি উপকার হবে। ধরুন কেউ আপনাকে আপনার অঙ্ক পরীক্ষা, তার আগে কেউ আপনাকে যে অঙ্কগুলো পরীক্ষায় আসবে সেগুলো সব সে আপনাকে করে দিয়ে দিল। আপনি সেগুলো মুখস্থ করে তার সাহায্য নিয়ে পরীক্ষা দিলেন, পরীক্ষায় আপনি ফার্স্ট হয়ে গেলেন বা খুব ভালো নম্বর পেয়ে গেলেন। আসলে কি সে আপনার উপকার করলো? আপনি নম্বর ভালো পেলেন, পরীক্ষায় ভালো করলেন, কিন্তু আপনি কিন্তু কিছু শিখলেন না। তো মজার ব্যাপার হচ্ছে যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে যখন মানুষ গ্র্যাড স্কুলে অ্যাপ্লাই করে বা বাইরে পড়াশোনা করার জন্য বাইরে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করে, তখন আমাদের দেশে ছাত্রছাত্রীদের মধ্যে একটা চিন্তাভাবনা হচ্ছে যে অন্যরা যে স্টেটমেন্ট অফ পারপাস যে তৈরি করেছে, একটা এসওপি লিখতে হয়, সেটা যে লিখেছে সেগুলো 10টা নিয়ে আমি বসবো, তারপরে সেই 10টা মিলিয়ে আমি নিজে একটা লিখবো। তো এটা করলেই হচ্ছে আমার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং আমার মনে হয় 90% থেকে বেশিরভাগ ছাত্রছাত্রী সেই কাজটাই করে। মজার ব্যাপার হচ্ছে যে আমি একটা সিদ্ধান্ত নেই আমার যখন লিখতে হবে যে আমি আসলে আর কোনো এসওপি দেখব না, এবং আমি আসলেও দেখিনি। আমি নিজে আমার কি লিখতে হয় সেগুলো সম্বন্ধে আমার অবশ্যই একটা আইডিয়া থাকতে হবে যে আসলে কি সেখানে লেখা প্রয়োজন, কেন সেটা লেখা প্রয়োজন, সেটা যে পড়বে সে পড়ে কি চিন্তা করবে, সেটা দিয়ে কি আমার প্রমাণ করতে হবে, সেই জিনিসগুলো আমি বোঝার চেষ্টা করেছি। তারপরে আমি নিজে নিজে লেখার চেষ্টা করেছি, আমি কারো কাছ থেকে সাহায্য নিইনি। কারণ কি? কারণ আমার মনে হচ্ছে যে আমি নিজে যদি লিখি তাহলে আমার যে এসওপিটা হবে সেটা হচ্ছে আমার সত্যিকারের পরিচয়। আমি যদি কিছু একটা অন্যদের চেয়ে একটু অন্যভাবে লিখি, সেটা কিন্তু আসলে আমাকে সাহায্য করবে। কারণ যে সেই এসওপিগুলো পড়ে, যে শিক্ষকরা, যে টিচাররা পড়ে, তারা যখন দেখে যে 10টা এসওপি সবই একই রকম, সেখান থেকে একটা একটু ভিন্ন রকম, তারা কিন্তু সেই ভিন্ন রকমটাকে একটা অন্যরকম একটা প্রাধান্য দেয়। সেই সেই ভিন্ন রকম মানেই যে সেটা ভালো সেটা আমি বলছি না, কিন্তু সেই জন্য নিজস্ব যে একটা অস্তিত্ব, নিজস্ব যে একটা সত্তা, সেইটার উপরে আরও বেশি মনোযোগ দেওয়া, সেটাকে আরেকটু প্রাধান্য দেওয়া শেষ পর্যন্ত কিন্তু জীবনে অনেক সাহায্য করে। আমি যদি শুধু অন্যদের সাহায্যের উপরেই চলি তাহলে কিন্তু সেইভাবে আগানো যায়, আমি বলছি না যে সেভাবে আগানো যায় না, যেমন সেই পরীক্ষায় কিন্তু ভালো নম্বর পাওয়া গেছে, তাই না? কিন্তু সেই আগানোর চেয়ে নিজে নিজে আগানোর চেষ্টা করাটা অন্তত প্রথমে, তাই না, প্রথমে নিজে নিজে আগানোর চেষ্টা করাটা আরও অনেক বেশি মূল্যবান। এটা অবশ্যই আরও অনেক কঠিন এবং আরও বেশি কষ্ট করতে হয়, এতে কোনোই সন্দেহ নেই, কিন্তু শেষ পর্যন্ত সেটা আপনাকে আরও অনেক বেশি উপকার করবে। তো সেই জন্য উনি যে প্রশ্নটা করেছিলেন যে অন্য কারো সাহায্য ছাড়া একা একা খুব ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে কি আগানো সম্ভব কিনা বা সফল হওয়া সম্ভব কিনা, পুরোপুরি সম্ভব। কিন্তু কারণ হচ্ছে যে আমার জীবনে অনেক মানুষ আমাকে সাহায্য করেছে, কিন্তু আমি অনেক অনেক কাজ করেছি যেখানে হয়তো আমি সাহায্য নিতে পারতাম, কিন্তু আমি নিজে নিজে সিদ্ধান্ত নেই যে না, আমি সাহায্য নেব না। এবং এর কারণ এই না যে আমি সেই সাহায্য করি, অ্যাপ্রিসিয়েট করি না, বা আমি মানুষের সাহায্য চাই না। আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ যারা আমাকে সাহায্য করেছে বা সাহায্য অফার করেছে। কিন্তু আমার মনে হয়েছে যে যদি আমি নিজে চেষ্টা করি তাহলে সেটা আমার আরও বেশি, আমার যে গ্রো করতে বা আমাকে আরও বেশি শিখতে বা আরও বেশি চিন্তা করতে আরও অনেক বেশি সাহায্য করবে। কাজে বিশ্বাসটা রাখা উচিত যে কারো কোনো সাহায্য না পেলেও শুধু নিজে চেষ্টা করে নিজের ইচ্ছাশক্তি দিয়েও একটা কিছু অর্জন করা সম্ভব। হয়তো অবশ্যই আরেকটু সময় বেশি লাগতে পারে বা আরেকটু কঠিন হতে পারে বা আরেকটু বেশি কাজ করতে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সম্ভব। চমৎকার উত্তর ভাইয়া। মোহাম্মদ আবু সাইদ, আশা করি আপনি অনেক উপকৃত হয়েছেন এই উত্তরটির মাধ্যমে। ভাইয়া, আপনি অবসর সময় কি করে থাকেন সাধারণত? আম, অনেক কিছু করি। আসলে আমি এখন এটা সময়ের উপরে ডিপেন্ড করে। যেমন আমি যখন আম, এখন থেকে
মানে গুগলে যোগ দেওয়ার পরের কথাই, তখন হচ্ছে অবসর সময় আমার একটা নতুন হবি তৈরি হয় যে আমি ড্রোন তৈরি করতাম, এখন যেটাকে ড্রোন বলে, তখন হচ্ছে আমরা মাল্টিকপ্টার বলতাম, কোয়াডকপ্টার, হেক্সাকপ্টার, এগুলো তৈরি করতাম। তো তারপরে যেটা হয় যে এটা তো আসলে এখন কমার্শিয়ালি এত ইজিলি অ্যাভেলেবল হয়ে গেছে যে এখন আসলে এটা করে খুব একটা মজা লাগে না, কারণ আপনি দোকানে গিয়ে এখন একটা কিনে নিয়ে আসতে পারেন। তো সেটা একটা আমার হবি ছিল অনেক বছরের জন্য। সেখান থেকেও আমার মনে হয় যে একটা আমার জিনিসপত্র তৈরি করতে ভালো লাগে, সেটা তৈরি করা নানান ধরনের হতে পারে। সেটা একটা ছবি তোলাও আমার কাছে মনে হয় যে একটা জিনিস তৈরি করা, যে আমি একটা স্মৃতি তো ক্যাপচার করলাম, ক্যাপচার করে তারপরে সেটাকে একটা অন্যরকম সেটা আমি কোথাও পোস্ট করলাম বা কারোর সাথে শেয়ার করলাম, একটা নতুন কিছু কিন্তু আপনি তৈরি করছেন, তাই না? সেই মুহূর্তটা যে আপনি ধরে রাখছেন সেটা কিন্তু না হলে হারিয়ে যেত। তো ছবি তুলতে ভালো লাগে, অনেক ছোটবেলা থেকে আমি ছবি তোলা আমার একটা খুব নেশাই ছিল। আমি স্পোর্টস খুব পছন্দ করি, খেলাধুলা আমার খুবই 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 পছন্দ। তো এখন যেটা বেশি খেলাধুলা যেটা হয় গত প্রায় অনেক বছর ধরে, সেটা হচ্ছে ব্যাডমিন্টন। তো ব্যাডমিন্টন একটা নেশার মতোই আমার কাছে। আমি এখানে সুইজারল্যান্ডে যে ব্যাডমিন্টনের লিগ আছে, সেই ন্যাশনাল লিগে আমি একটা ক্লাবের হয়ে খেলি। তো অনেকটা লাইক প্রফেশনাল বলা যাবে না অবশ্যই, কিন্তু অ্যামেচার আর প্রফেশনালের মাঝামাঝি কোথাও। তো সেটাও আমার একটা বড় হবি বলবো। আম, এই তো। আর আরও টুকটাক অনেক কিছু করি আসলে, সবসময় চেষ্টা করি একটা নতুন কিছু শেখার, নতুন কিছু করার। এই যে যেমন এই যে ফেসবুকে এখন যে এই যে লাইভে আসা বা টুকটাক ভিডিও তৈরি করা, এগুলো কিন্তু আমি 1 বছর আগেও কিন্তু করতাম না। আমি আসলে 2 মাস আগে বোধহয় প্রথম আমি লাইভে আসি, এর আগে কখনো কোনো লাইভও করিনি। তো এই যে একটা প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমারও সবসময় ইচ্ছা থাকে যে সেটার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার। তো আমি যে একজন এসে যে 1 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে আমি একদম অনেক বড় কিছু করে ফেলবো, এমন কোনো চিন্তাভাবনা আমার নেই, ইচ্ছাও নেই। আমি আমার যতটুকু ভালো লাগে, যতটুকু আমি করতে পারি আমি চেষ্টা করি। যখন আমি কারো কাছ থেকে কোনো কনস্ট্রাকটিভ ফিডব্যাক পাই সেখান থেকে শেখার চেষ্টা করি, আরেকটু ভালো করার চেষ্টা করি। তারপরে হয়তো সময়ের সাথে সাথে আস্তে আস্তে আরেকটু ভালো করতে পারবো। তো এই তো, এভাবেই। তো ভাইয়া, গান শোনা হয় আপনার রেগুলার হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই গান শোনা হয়। আম গান গান শুনতে আসলে আমার মনে হয় যে সবারই ভালো লাগে। তো গান আমার একটা মুডের উপরে ডিপেন্ড করে। যখন হচ্ছে যে রিল্যাক্স করতে হয় তখন এক ধরনের গান শুনতে ভালো লাগে। আবার যখন হচ্ছে যে হয়তো জানি না, স্পোর্টসের জন্য ট্রেনিং বা এই ধরনের ওয়ার্কআউট জাতীয় কিছু করার সময় তখন আবার একটু অন্য ধরনের গান শুনতে ভালো লাগে। তো এই, হ্যাঁ, গান অবশ্যই ভালো লাগে। রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন? আর রবীন্দ্রসঙ্গীত, আমি যে রবীন্দ্রসঙ্গীতের খুব বড় ভক্ত এটা বললে মিথ্যে বলা হয়ে যাবে, কিন্তু আমার শুনতে ভালো লাগে। আমার মজার ব্যাপার হচ্ছে যে আমাকে যখনই অনেক অনেক মানুষ বিভিন্ন সময় আমাকে সাজেস্ট করেছে যে এই রবীন্দ্রসঙ্গীতটা শুনে দেখো, তোমার খুব ভালো লাগবে, এবং প্রত্যেকবার আমার ভালো লেগেছে। তো সেই হিসাবে আমি বলবো যে আমি রবীন্দ্রসঙ্গীত আমার ভালো লাগে, কিন্তু আমি যে রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারে একজন বিশেষজ্ঞ এটা আমি কখনোই দাবি করব না। আমার জ্ঞান খুব কম রবীন্দ্রসঙ্গীতের বিষয়ে, কিন্তু আমি এ পর্যন্ত যে আমাকে সাজেস্ট করে এসছে বিভিন্ন সময়, প্রত্যেকটা আমার শুনে খুব ভালো লেগেছে। তো সেই জন্য আমি আই হ্যাভ এ লট অফ রেসপেক্ট, আর আমার ভালো লাগে। ভাইয়া, আমি তাহলে আপনাকে এখন একটু সাজেস্ট করব আমাদের সঙ্গে একটি গান শোনা, রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য। শিওর, অবশ্যই। অনুষ্ঠানের এই পর্যায়ে এসে আমাদের নটরডেম কালচারাল ক্লাবের প্রথম বর্ষের সদস্য তারিফ মেহমুদ চৌধুরী আমাদের সামনে একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন। চলুন আমরা শুনে আসি তার সেই গানটি। শুভ সন্ধ্যা। নটরডেম কালচারাল ক্লাব আয়োজিত প্রাণের আবাহনে লাইভ অনুষ্ঠানে সমস্ত অতিথি এবং দর্শকবৃন্দকে আমার সালাম জানাচ্ছি। এখন যে গানটি করব সেটি একটি রবীন্দ্রসঙ্গীত। গানটির নাম এই কথাটি মনে রেখো। এই কথাটি মনে রেখো, এই কথাটি মনে রেখো, তোমাদের হাসি খেলায় এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছিলে এই কথাটি মনে রেখো।
আমি যে গান গেছিলে জীর্ণ পাতা ছড়ার মেলায় এই কথা ভাসে শূন্য বনে আপন মনে অনাদরে অবহেলায় গান গেছিলে মনের আমি যে গান গেছিলে এই কথা আমি যে গান গেছিলে জীর্ণ পাতা ছড়ার মেলা এই কথা মনে রেখো আমি চলেছি প্রাণের সম্ভাবনে মনে রেখো আমি চলেছি যখন আমায় ওপার থেকে গেল দেশে চিরে আনার বেলায় গান গেয়েছি আমি যে গান গেয়েছি এই কথা আমি যে গান গেয়েছি চিরপাতা ছড়ার এই কথা এই কথা খুবই সুন্দর একটি গান ছিল তারিফ, তোমাকে অসংখ্য ধন্যবাদ মনোমুগ্ধকর এই গানটির জন্য। এই গানটি আমাদের সকলেরই মনে ধরেছে এবং গান চলার সময় আমি দেখেছি অনেকেই খুব সুন্দর সুন্দর মন্তব্য করছিল। জাহিদ ভাইয়া, আপনার কেমন লাগলো গানটি? খুবই খুবই ভালো লাগলো আসলে। দুটো জিনিস হয়েছে, গানটা একদিকে একটা আমাকে বিরতি দিয়েছে, আসলে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম তো, বাট একই সাথে গানটাও খুবই সুন্দর ছিল। তো দুই মিলিয়ে আসলে একদম সঠিক সময় আমার মনে হয় যে গানটা ছিল। অনেক অনেক ধন্যবাদ। গানটি যেন আপনার কথাগুলোকে আমরা সবাই যেন মনে রাখি সেজন্য আহ্বান জানাচ্ছিল, এই কথাটি মনে রেখো। যাকগে ভাইয়া, আমরা এসেছিলাম আপনার গুগলের রিক্রুটমেন্ট পর্যন্ত। এখন আপনার জীবনে আরো একবার একটি সম্পূর্ণ ভিন্ন পরিবেশে অ্যাডজাস্ট করার একটা ব্যাপার আসলো সামনে, এটা আপনি কিভাবে হ্যান্ডেল করেছিলেন? আহ, আসলে হ্যান্ডেল করে ফেলেছি বলাটা বোধহয় ঠিক হবে না। আমরা মনে হয় প্রতিনিয়ত এখনো চেষ্টা করে যাচ্ছি এই যে বর্তমান করোনা পরিস্থিতি, এর সাথে কিভাবে মানিয়ে নেওয়া যায়। তো আমার মনে হয় যে অনেকটা ভবিষ্যৎ আসলে এখন কিছুটা হলেও কি বলবো যে নিশ্চিত করে কিছু বলা মুশকিল। যদি এখন হঠাৎ করে একটা ভ্যাকসিন খুব দ্রুত চলে আসে, এখন সেই দ্রুত চলে আসার মধ্যেও কিন্তু আমি বলছি না যে আগামী মাসে চলে আসবে, যদি আগামী বছরের শুরুতেও চলে আসে তাহলে একটা পরিস্থিতি হবে। আবার যদি কোনো এক কারণে আল্লাহ না করুক 2 বছর লেগে যায় ভ্যাকসিন আসতে, তাহলে কিন্তু সেই পরিস্থিতি একদমই ভিন্ন হবে। তো সত্যি কথা বলতে কি, আসলে আমাদের এখন যদি মানিয়ে নেওয়ার প্রশ্ন আসে তাহলে মানিয়ে নিতে হবে যে ভবিষ্যৎ যে কোনো কিছুই নিশ্চিত না, যে কোনো কিছুই ঘটতে পারে, যে কোনো কিছুর জন্য নিজেদেরকে প্রস্তুত রাখা, সেটাই বোধহয় সবচেয়ে ভালো জিনিস, সেটাই সম্ভবত একমাত্র জিনিস যেটার সাথে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করতে পারি।
আহ, তো তার মধ্যে আমি নিজে আমার দিক থেকে যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আম, এই পরিস্থিতির মধ্যে কতটা স্বাভাবিক জীবনযাপন করা যায় সেটা কিছুটা গুছিয়ে নিয়ে আসার। যেমন এখন তো আর কাজে যাওয়ার প্রশ্নই আসে না, তো আমরা কাজে যাই না এখন প্রায় অনেক মাস ধরে। এবং অনেক ক্ষেত্রে যেটা হতে পারে যে এক এক কোম্পানি এক একভাবে চিন্তা করে, কিন্তু এই যে বাসা থেকে কাজ করার ব্যাপারটা, এটাও যদি বলে দেওয়া হয় যে হ্যাঁ এই বছর আমরা সবাই বাসা থেকে কাজ করব, আমরা আর অফিস থেকে কাজ করব না, তাহলে হয় কি আমরা সেটার সাথে মানিয়ে নিতে পারি এবং গুছিয়ে নিতে পারি জিনিসটা, যে না এই বছরের জন্য আমার এই বাসাতেই যে সেট আপ আছে এটাকে আমার আরও ইমপ্রুভ করতে হবে, আরও গুছিয়ে নিতে হবে, যে আমি বাসা থেকেই কাজ করব। তো এই জিনিসগুলো ছোট ছোট আমার মনে হয় যে সিদ্ধান্ত নিয়ে নিলে সেটা ব্যক্তিগত জীবনেও কিন্তু কাজে দেয়। যে আমি যদি সিদ্ধান্ত নিয়ে নিই যে না, ধরে নেব যে এই বছর এই পরিস্থিতি হঠাৎ করে স্বাভাবিক হবে না, তাহলে আমার কি কি করতে হবে। কিন্তু সেটা না করে যদি আমি চিন্তা করি যে হ্যাঁ এই সপ্তাহ আমি এটা করব, আগামী সপ্তাহ এটা করব, এবং তারপরের মাসে হয়তো সব ঠিক হয়ে যাবে, তাহলে কিন্তু জিনিসটা আরও কঠিন হয়ে যায়। তো আমার মনে হয় যে যেহেতু এটা হচ্ছে বা হবে, এটা ধরে নিয়ে কাজ করা বা চিন্তা করাটাই আমার মনে হয় সবচেয়ে ভালো। তো সেটাই আমিও চেষ্টা করেছি। আমি শুরুতেই সিদ্ধান্ত নিয়ে নেই যে এই পরিস্থিতি খুব দ্রুত ঠিক হবে না, এবং সেটা কিন্তু শেষ পর্যন্ত হয়ওনি। অনেকে হয়তো বলেছে যে আগামী মাসে ঠিক হয়ে যাবে, 2 মাস পরে ঠিক হয়ে যাবে, 3 মাস পরে ঠিক হয়ে যাবে। মজার ব্যাপার হলো সুইজারল্যান্ডে সেই হিসাবে চিন্তা করলে অনেকটা ঠিক হয়ে গেছে, কিন্তু তারপরও ঠিক হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আমরা যেহেতু যে জিনিসগুলো করা দরকার সেগুলো করছি, সেই কারণে ঠিক হয়ে গেছে। অর্থাৎ আমাদের স্বাভাবিক জীবনে যদি আবার ফেরত চলে যাই তাহলে কিন্তু আবার সেই পরিস্থিতিও সেই খারাপ হয়ে যাবে। অর্থাৎ আমরা এই অস্বাভাবিক জীবনে যেহেতু নিজেদেরকে মানিয়ে নিয়েছি, সেই কারণেই পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করেছে। তো সেই কারণে এটা খুব জরুরি যে সবার মেনে নেওয়া যে এটাই হচ্ছে এখন পৃথিবীর বর্তমান অবস্থা। এই পরিস্থিতিতে আমাদের যে কাজগুলো করা দরকার সেগুলো আমরা সবাই করে যাব। এইভাবে এই জন্যে না যে না এটা যদি আমি করি তাহলে কালকে হয়তো সব ঠিক হয়ে যাবে, এই জন্যে যে আমি জানি না কবে ঠিক হবে, কিন্তু তার আগ পর্যন্ত আমার এছাড়া আর কোনো কিছু করাই ঠিক হবে না, এর চেয়ে ভালো কিছু করার নেই। তো সেইভাবে চিন্তা করলে আমার মনে হয় যে জিনিসটা আরো সহজ হয়ে যাবে। ধন্যবাদ ভাইয়া আপনার উত্তরের জন্য। আচ্ছা ভাইয়া, বাংলাদেশে এখন তো আপনি তো অনেক বছর ধরে সুইজারল্যান্ডে আছেন, তো বাংলাদেশের কোন জিনিসটা আপনি খুব মিস করেন এখনো? আমার পরিবার এবং বন্ধু বান্ধবদেরকে অবশ্যই। আমি কিন্তু প্রতি বছর দেশে যাওয়ার চেষ্টা করি এবং এখনো পর্যন্ত যাওয়ার সৌভাগ্য হয়েছে। এই বছরও আমার খুব ভাগ্য ভালো, ঠিক করোনা পরিস্থিতি যে খারাপ অবস্থা সেই তৈরি হওয়ার আগেই আমি বাংলাদেশে গিয়েছিলাম। সো এই বছরের জন্য আমার বাংলাদেশে যাওয়া হয়ে গেছে। এখন আশা করি আগামী বছর পরিস্থিতি ঠিক হয়ে যাবে, তখন আবার আবার যাওয়া হবে। তো হ্যাঁ, আমার পরিবার, বন্ধু বান্ধব, কাছের যে মানুষ রয়েছে তাদেরকে সবচেয়ে বেশি মিস করি। আচ্ছা ভাইয়া, গুগলের মতো এত বড় প্ল্যাটফর্মে যে আপনি বাংলাদেশকে এমন একটি বড় পজিশন থেকে রিপ্রেজেন্ট করছেন, আপনার কেমন লাগে যখন আপনাকে বাংলাদেশের হিসেবে, বাংলাদেশের সিটিজেন হিসেবে দুঃখিত, বাংলাদেশ হিসেবে ডাকা হয় এবং আপনি সেখানে আপনার দেশকে রিপ্রেজেন্ট করেন? আম, তো আমি আসলে হ্যাঁ, তো অনেক সময় সেই কারণেই কিন্তু আমার নিজের একটা যেহেতু আমার পরিচয় হচ্ছে আমি একজন বাংলাদেশি, তো আমাকে যেহেতু সবাই যখন আমার সাথে ইন্টারাক্ট করে তখন তারা মাথায় রাখছে যে হ্যাঁ আচ্ছা ও হচ্ছে বাংলাদেশ থেকে। তো আমি যে কাজগুলো করি বা আমার যে চিন্তা ভাবনাগুলো এক হিসেবে কিন্তু আমার মাধ্যমেই তারা হয়তো বাংলাদেশকে কিছুটা হলেও জানছে। তো আমি যদি বাংলাদেশকে একদমই না জানি তাহলে কিন্তু আমি যে বাংলাদেশের পরিচয়টা তাদের সামনে তুলে ধরবো সেটা হয়তো সত্যি পরিচয় হবে না। তো সেই জন্য আমি চেষ্টা করি যে বাংলাদেশের সাথে এই যোগাযোগ, বাংলাদেশের সংস্কৃতি বোঝা, বাংলাদেশের যে কাস্টমসগুলো আছে সেগুলো তাদের কাছে তুলে ধরা, সেগুলো আমি সঠিকভাবে করার চেষ্টা করি। আম, আমার অবশ্যই খুব ভালো লাগে যে আমার মাধ্যমে তারা বাংলাদেশ সম্বন্ধে, আমি আশা করি একটা ভালো আম, কি বলবো যে রিপ্রেজেন্টেশন বা একটা তাদের সোজা কথা তাদের যে বাংলাদেশ সম্বন্ধে চিন্তা ভাবনা সেটা কিছুটা হলেও ভালো কিছুই তৈরি হচ্ছে আমার মাধ্যমে, আমি আশা করি। তো সেই জিনিসটা আমার খুব ভালো লাগে যে আমি সেই সুযোগটা পাচ্ছি। কারণ অনেক ক্ষেত্রে হয় কি, আপনি যদি একটা দেশের কাউকেই না চেনেন, শুধুমাত্র খবরের কাগজে সেই দেশ সম্বন্ধে নানান জিনিসপত্র পড়েন যেগুলো হয়তো অনেক সময় ভালো হয় না, তখন মানুষের মধ্যে একটা ভুল ধারণা বা একটা ধারণা তৈরি হয়ে যায় যে না এই দেশের সব মানুষ হচ্ছে এরকম, বা এই দেশের সবাই, মানে একটা নেগেটিভ ধারণা খুব সহজেই তৈরি হয়ে যেতে পারে। তো যখন আপনি একজন মানুষকে চেনেন সেই দেশ সম্পর্কে, সেটা কিন্তু একটা বিশাল প্রভাব ফেলে আপনার চিন্তা ভাবনার মধ্যে, যে না আসলে খবরের কাগজে হয়তো শুধু নেগেটিভ জিনিসগুলোই আসে, আসলে তো দেখা যাচ্ছে যে অনেক পজিটিভ মানুষ বা অনেক পজিটিভ কিছু আছে এই দেশের। তো সেটা একদিক থেকে একটা, আমি বলবো যে একটা
রেসপন্সিবিলিটি, আরেক দিক থেকে একটা সুযোগও। তো আমি দুটোই একই সাথে চেষ্টা করি যতটুকু সম্ভব আমার পক্ষে ভালোভাবে পালন করার। আর অবশ্যই খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া, খুবই সুন্দর একটি উত্তর ছিল। আমরা আবার কমেন্ট সেকশনে ফিরে যেতে চাই। উম, ভাইয়া এমডি নাফে মাহমুদ আপনার কাছে জানতে চেয়েছে, could you please suggest or create a platform where we can get proper guidance to chase our dreams from the successful persons on our dream sectors? It would immensely help us take decisions to fulfill our dreams. এ ব্যাপারে আপনি কিছু বলুন। আম, তো এই ব্যাপারে আসলে আহ, যে সোশ্যাল মিডিয়া, আমি যেটা মাথায় আসছে যে সোশ্যাল মিডিয়া কিন্তু ইতিমধ্যেই সেরকম একটা প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তো আমার মনে হয় যে যদি আরেকটু গুছিয়ে নেওয়া যায়, যেমন এই যে এখন যে লাইভ হচ্ছে এখানে আপনি যে প্রশ্নগুলো তাদের কাছ থেকে তুলে ধরছেন, তো এগুলো যদি আমরা আরেকটু গুছিয়ে করতে পারি আমার মনে হয় যে তাহলে হয়তো জিনিসটা আরও ভালোভাবে করা সম্ভব। কিন্তু আমার মনে হয় যে নতুন আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করলেই যে সমাধান হয়ে যাবে সমস্যাটার, তা কিন্তু না। সেই রকম একটা প্ল্যাটফর্মে সেরকম সব মানুষকে নিয়ে আসা সেটাও কিন্তু অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। তার পরিবর্তে যদি আমরা চিন্তা করি যে ফেসবুকে অলরেডি যেহেতু এখন প্রায় সবাই আছে, সবাই কানেক্টেড নানানভাবে, তো সেখানেই যদি আমরা গুছিয়ে এভাবে অনুষ্ঠান করতে পারি যেখানে একটা নির্দিষ্ট এজেন্ডা থাকতে পারে, নির্দিষ্ট প্রশ্ন থাকতে পারে, যে এই প্রশ্নগুলো হয়তো ক্রাউড সোর্সড, যেখানে হয়তো সবাইকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কি ধরনের গাইডেন্স চাচ্ছেন। তো যদি অনেক মানুষ একই ধরনের গাইডেন্স চায় বা অনেক মানুষের নির্দিষ্ট কিছু প্রশ্ন থাকে যেটা সবারই উপকারে আসবে, সেগুলো জিজ্ঞেস করা হয়, তাহলে সেই মানুষগুলো যারা হয়তো সেটার ভালো উত্তর দিতে পারবে তারা সেই উত্তরগুলো দিতে পারবে। তো আমার মনে হয় যে এই সোশ্যাল মিডিয়ার যে পাওয়ার বা প্ল্যাটফর্ম, এটাকে ব্যবহার করেই এটা করতে পারলে খারাপ হয় না। এটার জন্য নতুন করে আরেকটা প্ল্যাটফর্ম বোধহয় তৈরি করার প্রয়োজন নেই, বা যদি আমরা করতে যাই সেটা করা খুব কষ্টসাধ্য হয়ে যাবে। ধন্যবাদ ভাইয়া, খুবই সুন্দর একটি উত্তর ছিল। ভাইয়া আমাদের কাছে আরো জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন, কেউ যদি ম্যাথে উইক হয় তাহলে কি প্রোগ্রামিং এ তার জন্য বেশি প্রবলেম হবে? অ্যাজ এ সিএসসি ইঞ্জিনিয়ার ম্যাথ বেসিকের প্রবলেমের ব্যাপারে একটু জানালে ভালো হতো। হ্যাঁ, এটা খুব ভালো একটা প্রশ্ন। আসলে আমি যতদূর দেখেছি, সাধারণত যারা ভালো প্রোগ্রামিং পারে তারা কিভাবে যেন ম্যাথেও ভালো হয়। তার মানেই এই না যে ম্যাথে দুর্বল এমন কেউ ভালো প্রোগ্রামিং পারবে না, এটা আমি বলছি না, এটা এভাবে চিন্তা করাও ঠিক না। এক্ষেত্রে সবচেয়ে ভালো হবে আপনার চেষ্টা করে দেখা, আপনি নিজে আসলে আপনার যারা পিয়ার্স আছে, আপনার যারা ক্লাসমেট আছে তাদের তুলনায় প্রোগ্রামিংয়ে আপনার অবস্থান কি, আপনি তাদের সাথে যদি একটু মিলিয়ে দেখার চেষ্টা করেন, সেখান থেকে আপনিই ভালো বুঝতে পারবেন যে আসলে আপনি তাদের চেয়ে ভালো করছেন, তাদের সমকক্ষ, নাকি তাদের চেয়ে আরও খারাপ করছেন। সেখান থেকে আমার মনে হয় যে আপনার শেখার চেষ্টা করা উচিত। আপনি যদি অঙ্কে অতীতে খারাপ হয়েও থাকেন, তার মানে কিন্তু এই না যে আসলে আপনি অঙ্কে খারাপ। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় আমরা দেখা যায় যে আমাদের এনভায়রনমেন্ট, পারিপার্শ্বিক অবস্থার কারণে একটা বিষয়ে হয়তো মনোযোগ দেই না, যার কারণে সেই বিষয়ে হয়তো ভালো করি না। যেমন আমি বলছিলাম আমি ক্লাস 3-তে কিন্তু 127তম হয়েছিলাম। তো আমি যদি ধরে নেই যে না, আমি ক্লাস 3-তে যেহেতু 127তম হয়েছি, সারা জীবন আমি খুব খারাপ একজন ছাত্র হয়েই থাকবো, তাহলে কিন্তু ভুল হবে, তাই না? তো সেই জন্য আমার মনে হয় যে আপনি অঙ্কে খারাপ এটাও যেমন আপনার ধরে নেওয়া উচিত না, আর যদি আপনি আসলেও খারাপ হয়ে থাকেন তাহলেও আপনি যে প্রোগ্রামিংয়ে অবশ্যই খারাপ হবেন সেটাও আপনার ধরে নেওয়া উচিত না। আপনার প্রোগ্রামিং নিয়ে চেষ্টা করা উচিত, এবং চেষ্টা করার পরও যদি আপনি দেখেন যে আপনি বাকিদের মতো করে পারছেন না, সেটাও ঠিক আছে। প্রোগ্রামিংয়ে খারাপ হলেই যে আপনি জীবনে কিছু করতে পারবেন না, এটাও কিন্তু ভুল। যেমন আমি এখন যে বর্তমানে যে কাজ করি, অনেকেই হয়তো জিনিসটা ভুল করে, অনেকেই আমাকে বলে প্রোগ্রামিং নিয়ে টিউটোরিয়াল ভিডিও বানান ভাইয়া। প্রোগ্রামিং আমি শিখেছি হচ্ছে, বা প্রোগ্রামিং আমি একদম কি বলবো যে উচ্চ পর্যায়ের প্রোগ্রামার হিসাবে নিজেকে প্রমাণ করেছি সেই 15 বছর আগে, 14 বছর আগে, যার কারণেই কিন্তু গুগল আমাকে হায়ার করে। তো আমি 14 বছর বসে নিশ্চয়ই শুধু সেই যে শিখেছিলাম সেটা নিয়েই আমি বসে নেই, তাই না? তারপর আমি আরও অনেক কিছু শিখেছি, এবং সেই জিনিসগুলো কিন্তু মূল বিষয়গুলো কিন্তু বেশিরভাগই প্রোগ্রামিংয়ে না। সেগুলো হচ্ছে আপনার যে একটা বড় একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে, একটা সফল প্রোডাক্ট তৈরি করতে গেলে আপনার কি করতে হয়, তার অনেক অনেক জিনিস আছে। আপনার একজন ভালো লিডার হতে হলে কি কি জিনিস আপনার শিখতে হয়, সেগুলো অনেক অনেক কিছু শিখতে হয়েছে। তো সেই প্রোগ্রামিংটা যদি আমি না পারতাম তাহলে হয়তো অন্য কোনো এক পথে আমাকে এগিয়ে যেতে হতো জীবনে। কিন্তু আপনার যে প্রোগ্রামিংই হচ্ছে একমাত্র পথ জীবনে এগিয়ে যাবার, বা কম্পিউটার সায়েন্সে এগিয়ে যাবার, সেটা কিন্তু ঠিক না। ধন্যবাদ ভাই আপনার উত্তরটির জন্য। আমাদেরকে এমআরবি রাফি আপনার কাছে জানতে চেয়েছে, আমরা যারা বিশ্বাস করি আমাদের মেধার ক্ষমতা আর উদ্যম দিয়ে পুরো বিশ্বের সামনে বাংলাদেশের হতদরিদ্র চেহারা পাল্টে দেব,
অগ্রজ হিসেবে তাদের প্রতি আপনার কি পথ নির্দেশ থাকবে? খুবই সুন্দর একটা প্রশ্ন এবং কঠিন একটা প্রশ্ন। তো আসলে এটা নিয়ে আমি মাঝে মাঝে নিজেও চিন্তা করি। তো আমার মনে হয় যে এটা অনেকগুলো উপায় থাকতে পারে। তো এখানে অনেক অনেক কিছু চলে আসে এই ব্যাপারে কথা বলতে গেলে। যেমন অনেকের মধ্যে একটা ধারণা যে যদি যারা মেধাবী বা যারা ভালো করতে চায় তারা যদি সবাই বিদেশে চলে যায় তাহলে আসলে দেশের উন্নতি সম্ভব না। আমার মনে হয় যে এটা যেমন ঠিক না, তেমনি আবার আপনি যদি মেধাবী হন, আপনি যদি শুধু দেশে থাকেন তাহলেই দেশের উন্নতি হয়ে যাবে, এটাও হয়তো ঠিক না। তো আসলে চিন্তা করতে হবে যে সত্যিকারের কি পরিবর্তন আমরা আনতে চাই এবং সেই পরিবর্তন আনার জন্য আমাদের কি করতে হবে, আমরা কোথায় যাচ্ছি, কোথায় সফল হচ্ছি, সেই সফলতাগুলো আমাদেরকে হয়তো একটা শক্তি দিচ্ছে। সেই শক্তিটা ব্যবহার করে আমরা হয়তো সেই পরিবর্তনগুলো আনতে পারবো। যেমন একটা ছোট্ট উদাহরণ দেই, আমি দেশে থাকি না, কিন্তু তারপরও এই যে এখন এই লাইভে আসলাম বা দেশের বিভিন্ন বিষয়ে আমি বিভিন্ন কথা বলার চেষ্টা করি, বা আমার যে সেই কথা বলার স্বাধীনতা রয়েছে, আমি যতদূর জানি আমাদের দেশেও হয়তো খুব কম মানুষেরই ততখানি স্বাধীনতা রয়েছে। তো কাজে এক অর্থে কিন্তু আসলে বিদেশে থাকার ফলেই হয়তো আমি আরেকটু বেশি কিছু করতে পারছি, যেটা হয়তো আমি দেশে থাকলে করতে পারতাম না। তো আমার কাছে স্বাধীনতা খুব বড় একটা জিনিস। তো আমাদের দেশে অনেক ধরনের মানুষ আছে, অনেকের কাছে স্বাধীনতা হয়তো অত বেশি জরুরি না, কিন্তু আমার কাছে স্বাধীনতা প্রচণ্ড জরুরি একটা জিনিস। আমি একটা ভিন দেশে থাকি, মানে যেখানে আমার বাবা মার দেশ যেটা, সেখানে আমি থাকি না। আমি একটা কোম্পানিতে কাজ করি, যেটা একটা ভিনদেশি কোম্পানি, যেটা আবার আমি যে দেশে থাকি সেখানেও এটা একটা আমেরিকান কোম্পানি, রাইট? তো তারপরও আমার যে স্বাধীনতা রয়েছে, আমার মনে হয় যে আমি যদি এখন দেশে থাকতাম, দেশে একটা খুব সফল কোনো নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানও আমি প্রতিষ্ঠা করতে, যেটা আমি করেছিলাম ছোটবেলায়, সেরকম একটা কিছু আমি কন্টিনিউ করে আরও বড় করতাম, তারপরও আমার ততখানি স্বাধীনতা থাকতো কিনা আমি নিশ্চিত না। তো এটা একটা ছোট উদাহরণ দিলাম। তো এই কারণে আমার মূল কথাটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশের পজিটিভ পরিবর্তন আনতে চান, তাহলে আপনার প্রথমে নিজেকে সফল করার পিছনে কাজ করতে হবে। আপনি নিজে যদি সফল না হন, আপনার নিজের যদি কোনো শক্তি না থাকে, তাহলে আসলে আপনি দেশের জন্য সম্ভবত কিছু করতে পারবেন না, বা করা খুব কঠিন হয়ে যাবে। ঠিক দেশের কথা বাদ দিলাম, আমার যে পরিবার আছে, আমার যে বন্ধুবান্ধব আছে, আমি যদি সফল হই তাহলে কিন্তু আমার পরিবার, আমার বন্ধুবান্ধব, আমার সমাজ, সবাইকে আমি আরো বেশি সাহায্য করতে পারবো। কাজে দেশকে সাহায্য করার প্রথম পদক্ষেপ বা প্রথম ধাপ হচ্ছে নিজের সফলতা। আপনি নিজেকে সফল করার পিছনে কাজ করুন, তারপর যখন আপনি নিজে সফল হয়ে যাবেন, সেই সফল হওয়া যত বেশি সফল হবেন তত বেশি আপনি আসলে আপনার নিজের দেশকে শেষ পর্যন্ত সাহায্য করতে পারবেন। আর সেই সাহায্য করার জন্য যে আপনার দেশে বসে থাকতে হবে, দেশেই কিছু একটা করতে হবে শুরু থেকেই, সেটার কিন্তু কোনো প্রয়োজন নেই। অন্তত আমি সেটা ব্যক্তিগতভাবে সেটা বিশ্বাস করি, এবং আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি তাতে সম্ভবত সেটাকে ভুল বলা বেশ কঠিন। তো সেই জন্য একটু আগের যে উদাহরণ, সেই উদাহরণটাও দিয়েছিলাম। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি আমাদের তরুণ সমাজের মধ্যে যথেষ্ট পোটেনশিয়াল দেখছেন, যা একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তি বিপ্লবে বাংলাদেশকে অগ্রণী ভূমিকা রাখতে যথেষ্ট ভূমিকা পালন করবে। অবশ্যই তারা যদি ব্যক্তিগতভাবে সবাই সফল হয়, তাহলে কিন্তু অবশ্যই সেটা দেশকে সাহায্য করবে। এতে সম্ভবত কারোই দ্বিমত পোষণ করা উচিত না। অনেক আরও দেশের উদাহরণ আমি দিতে পারি যেখানে হয়তো দেশে এগিয়ে যাওয়ার পিছনে মূল যে ভূমিকা ছিল সেটা আসলে দেশের বেশ বড় একটা অংশের মানুষের সফলতা লাভ করার মাধ্যমে। তো অবশ্যই আমাদের দেশের তরুণ সমাজ যদি সফল হয়, তাহলে আমাদের দেশের এগিয়ে যাওয়া অনেক অনেকাংশে অনেক সহজ হয়ে যাবে। ধন্যবাদ ভাই আপনার উত্তরটির জন্য। আমরা কমেন্ট সেকশনে বেশ কিছু কমেন্ট দেখছি একটা বর্তমানের খুব কমন একটা সমস্যা নিয়ে, সেটা হচ্ছে ডিপ্রেশন কিংবা ফ্রাস্ট্রেশনে ভুগে আশা হারিয়ে ফেলার যে ব্যাপারটা। এটা নিয়ে আপনি ভাইয়া কিছু যদি বলতেন। হ্যাঁ, আমার মনে হয় যে এই জিনিসটা সবচেয়ে বেশি হয় হচ্ছে যখন আমার ব্যক্তিগত ধারণা, এটা সম্পূর্ণ সবার সাথে মিলবে এটা ঠিক না, আমরা অন্যদের সাথে নিজেকে তুলনা করা শুরু করি। এই জিনিসটা আমার মনে হয় যে একদমই ভুল, এটা কখনোই করা উচিত না। কারণ আমি যদি আমার জায়গা থেকে আমি মনে করি যে আমি যতদূর করতে পেরেছি এটাই আমার পক্ষে সবচেয়ে বেশি করা সম্ভব, আমার মনে হয় আমার খুশি থাকা উচিত। আমি যদি এখন তুলনা করতে চাই যে আমার একজন ক্লাসমেট আছে, সে হয়তো তার পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন। সহজ উদাহরণ যদি এখন আমরা চিন্তা করি যে মার্ক জুকারবার্গ, যেমন সে যেখান থেকে শুরু করেছিল,
আমি তো সেখান থেকে শুরু করিনি, আমাদের দেশের একজন মানুষও সেখান থেকে শুরু করেনি। তার সে আমেরিকার নাগরিক, তার বাবা মার আমেরিকাতে বসে তার বাবা মার বাসায় সে বড় হয়েছে। তারপরে সে অবশ্যই তার যোগ্যতা ছিল, তার অনেক অনেক মেধা ছিল, কিন্তু সেই সমান মেধা নিয়েও আপনি যদি এখন বাংলাদেশ থেকে শুরু করেন, তারপরে যদি সেখানে আপনি যদি বলেন যে আমি সেই সময় ফেসবুকের মতো একটা কোম্পানি আপনি শুরু করতে চাইতেন, আপনার পক্ষে কিন্তু করা সম্ভব হতো না। কাজেই অনেক সময় পারিপার্শ্বিক অবস্থারও একটা বিশাল একটা ভূমিকা থাকে একজন মানুষের কতদূর কি করা সম্ভব তার উপরে। তো সেই জন্য আমি বলবো যে অন্যের সাথে তুলনা করা একদমই ঠিক না। সবসময় চিন্তা করুন যে আপনি আপনার যা আছে সেই অবস্থান থেকে আপনি সর্বোচ্চ যা করা সম্ভব সেটা করছেন কিনা। যদি না করতে থাকেন তাহলে কালকে থেকেই করা শুরু করুন, সম্ভব হলে আজকে থেকেই করা শুরু করুন। আর যদি সেটা শুরু করেন তাহলে খুব মজার একটা ব্যাপার হবে, সেটা হচ্ছে যে আপনি আস্তে আস্তে আপনার নিজের অবস্থান থেকে এগিয়ে যাবেন। তো এভাবে যদি আপনি আগাতে থাকেন শেষ পর্যন্ত আপনি অবশ্যই ভালো কোথাও পৌঁছে যাবেন। তো সেই ভালো কোথাও আবার যদি আপনি তুলনা করতে যান যে হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে সফলতম ব্যক্তিদের সমান সফল তো হতে পারলাম না, তাহলে কি হলো, আমার জীবন তো মিথ্যে, তাহলে আপনি সবসময়ই ডিপ্রেস থাকবেন এবং আপনার খুশি হবার কোনো উপায় নেই। কাজে আপনার চিন্তা করতে হবে যে আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে যতদূর করা সম্ভব ততদূর করছেন কিনা। আর যদি করতে থাকেন তাহলে আপনি অবশ্যই ভালো কোথাও পৌঁছে যাবেন। আর সেটা নিয়ে শেষ পর্যন্ত আপনি খুশি হতে পারবেন কি পারবেন না সেটাও শেষ পর্যন্ত নির্ভর করবে আপনার সেই শুরুর সেই চিন্তার উপরেই, যে আপনি অন্য কারোর সাথে তুলনা করে শুধুই নিজের সাথে নিজেকে তুলনা করছেন। আপনার আপনার এটা হওয়া উচিত, মানে সবসময় চেষ্টা থাকা উচিত যে নিজেকে জানার, নিজেকে বোঝার, নিজের কি ক্ষমতা আছে, কি শক্তিমত্তা আছে, দুর্বলতা আছে, সেগুলো জানার এবং সেগুলোকে নিয়ে কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকে চিন্তা করা উচিত। আর এটা করতে পারলে আমার মনে হয় যে ডিপ্রেশন অনেকটাই হওয়ার সম্ভাবনা কমে যায়। তো এখন যেটা সমস্যা হয় যে সোশ্যাল মিডিয়ার কারণে জিনিসটা অনেক কঠিন হয়ে যায়, তাই না? আমরা যখনই ফেসবুকে কেউ একজন আসে তখনই দেখা যাচ্ছে যে দেখছে যে তার ফ্রেন্ড এটা করছে, তো তখন তার মধ্যে হচ্ছে যে আরে আমি কি করলাম, এ তো এত কিছু করে ফেললো। তো এটা আসলে খুব কঠিন একটা জিনিস, কিন্তু আসলে এটা চিন্তা করা ছাড়া আর কোনো উপায় নেই, যে চিন্তা করে বোঝা। যে আরেকটা জিনিস যেটা হয়, যেটা সবাই অনেকে জানে কিন্তু তারপর আমরা মাথায় রাখি না, যে প্রত্যেকেরই কিন্তু সমস্যা আছে, প্রত্যেকেরই কিন্তু দুর্বলতা আছে, প্রত্যেকের জীবনেই কিন্তু কষ্ট আছে। কেউ এসে কিন্তু ফেসবুকে সেটা বলবে না। তো তারা এসে কিন্তু শুধু দেখা যাচ্ছে যে তাদের যে অর্জনগুলো আছে, ভালো দিকগুলো যে আছে সেগুলোই হয়তো ফেসবুকে তারা এসে পোস্ট করছে। এখন আপনি যদি শুধু সেগুলো দেখে আপনি যদি ডিমোরালাইজড হয়ে যান যে আরে সবার জীবন কত সুন্দর, কত সুখের, আর আমার জীবনটা কি, আমার জীবনটা তো পুরাই মিথ্যা, পয়েন্টলেস, তাহলে কিন্তু অবশ্যই আপনি ডিপ্রেসড হয়ে যাবেন। তো সেদিক থেকে আমি বলবো যে এই সামাজিক যে সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যমে, এটা আসলে বেশ একটা বড় সমস্যাই তৈরি করছে এক অর্থে। তো আমাদের নিজেদের সচেতন হওয়া ছাড়া আসলে আর তো কিছু করার নেই, তাই না? আমাদের নিজেদের সচেতন হতে হবে যে এই হলো আসল সত্য, আর আমরা যা দেখছি সেটা আসলে পুরোপুরি সত্য না। তো তাহলে পরেই আসলে নিজেদেরকে ডিপ্রেসড হওয়ার হাত থেকে রক্ষা করা যাবে। চমৎকার উত্তর ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ এর জন্য। আশা করি অনেকেই উপকৃত হবেন ভাইয়া, আপনার কাছে যদি বলা হয় আপনার 3টি ইচ্ছে পূরণ করা হবে, আপনি কোন 3টি ইচ্ছের কথা বলবেন? আসলে পূরণ করা হবে নাকি, মানে জাস্ট জিজ্ঞেস করা হচ্ছে? হ্যাঁ, না, এখন এটা আসলে হ্যাঁ সহজ, তাই না? মানে সহজ ইন দ্য সেন্স যে এটা আমার বিশ্বাসের উপর যেহেতু নির্ভর করে। তো প্রথম ইচ্ছা হবে যে, এখন আমি এখানে কোনো দুষ্টামি করবো না, দুষ্টামি করলে আমি বলতাম যে প্রথম ইচ্ছা হচ্ছে যে আমাকে আরো 100টা ইচ্ছা দেওয়া হোক, তাই না? যে 3টা ইচ্ছার প্রথমটা হচ্ছে আমাকে 100টা দেওয়া হচ্ছে। তো আমি ধরে নিচ্ছি যে না, সেরকম কিছু আমি করতে পারবো না। তো যেহেতু আমি ধর্মে বিশ্বাস করি সেহেতু প্রথম ইচ্ছা হবে যে আমি যেন ইনশাল্লাহ ভেস্তে যেতে পারি। তো সেটা যদি হতো তাহলে তো খুব চমৎকার হতো অবশ্যই। দ্বিতীয় হচ্ছে, আমার বাবা মাকে আমি অসম্ভব ভালোবাসি, তো তাদের দীর্ঘায়ু কামনা করা, অর্থাৎ তারা যাতে আরো আরো অনেক 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 বছর বেঁচে থাকেন, সেটাই হবে আমার দ্বিতীয় ইচ্ছা। আর তৃতীয় ইচ্ছা হবে যে আমি আমার দেশের জন্যে যেন একটা ভালো কিছু করতে পারি। আমাদের দেশের মানুষ অনেকে অনেক কষ্টে থাকেন এখন। আসলে যদি এরকম আসলেই যদি ইচ্ছে যে কোনো কিছু হতে পারে তাহলে বলতাম যে সবার সব কষ্ট যাতে দূর হয়ে যায়, সবাই যেন আনন্দে থাকে, সবাই যাতে ভালোভাবে থাকে, সবাই ভালো হয়ে যায়, ভালো মানুষ হয়ে যায়। কারণ আমার মনে হয় যে সবাই যদি দেশের সব সমস্যা দূরও করে দেওয়া হয়, যদি মানুষ যদি ভালো না হয় তাহলে কিন্তু ওই মানুষেরা আবার খারাপ জিনিস, মানে সমস্যা তৈরি করে নেবে। কাজে আসলে সেটাও একটা খুব জরুরি ব্যাপার। তো এই তো এরকমই হয়তো এই মুহূর্তে মাথায় এই 3টেই আসলো।
অবশ্যই সময় দিলে আমি নিশ্চিত যে আমি আরো আরো অনেক ইচ্ছা নিয়ে আসতে পারতাম। আপনার ইচ্ছেগুলো এত সুন্দর, আমার ইচ্ছে করছে আসলে আপনাকে 100টা ইচ্ছেরই স্লট দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। ভাই আমরা কমেন্ট সেকশনে আরেকবার যেতে চাই। কমেন্টস এই মোহাম্মদ মোহাম্মদ বলেছে, ভাইয়া এই করোনা পরিস্থিতিতে অনলাইন নির্ভর পড়াশোনা শুরু হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা পাচ্ছে প্রচুর অবসর সময়। এই সময়গুলোতে একজন এসএসসি বা এইচএসসি লেভেলের শিক্ষার্থীরা তাদের সময়কে কিভাবে কাজে লাগাতে পারে যা তাদের ভবিষ্যতে কাজে লাগবে? খুবই সুন্দর প্রশ্ন। আমি যেটা সবসময় বিশ্বাস করি যে শিক্ষা এক জিনিস আর চিন্তা শক্তি আরেক জিনিস। শিক্ষা বা জ্ঞান যেটাই বলি না কেন, চিন্তা শক্তি বাড়ানোর জন্য এই অবসর সময়টা যদি কাজে লাগানো যায় সেটা খুবই চমৎকার একটা জিনিস হবে। চিন্তা শক্তি কিভাবে কাজে বাড়ানো যায়, আপনি যদি প্রোগ্রামিং করেন তো খুব ভালো, আপনি প্রোগ্রামিং সমস্যার আরো আরো সমাধান করতে পারেন। কিন্তু যদি ধরুন আপনি এখনো প্রোগ্রামিং শেখেননি, কোনো সমস্যা নেই, আপনি বিভিন্ন ধরনের পাজল আছে অনলাইনে পাওয়া যায়, আইকিউ টেস্ট আছে, নানান ধরনের এরকম সমস্যা সমাধানের যে পরীক্ষা আছে বা জিনিসপত্র আছে অনলাইনে, সেইগুলো, গেমও আছে কিন্তু আসলে সেগুলো যদি আপনি ব্যবহার করেন, এতে করে আপনার চিন্তা শক্তি অনেক বৃদ্ধিতে সাহায্য করবে। তো এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে বই পড়া। অনেক ক্ষেত্রে কিন্তু বই পড়লেও চিন্তা শক্তি অনেক বৃদ্ধি পায়। কিরকম, যে অন্য মানুষ কিভাবে চিন্তা করে সেই জিনিসগুলো যদি আপনি চিন্তা করে বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার মধ্যেও সেই চিন্তা করার ক্ষমতাগুলো বৃদ্ধি পাবে। তো এই দুই ধরনের চিন্তা শক্তি আমার মনে হয় যে খুব জরুরি। তো সেই জিনিসটা আপনাকে সারা জীবন সাহায্য করবে। আপনি হয়তো ক্লাস 9-এ বা ক্লাস 10-এ যে সেই বছরের যে সিলেবাস আছে সেটা আপনি পড়লেন, শিখলেন, সেটা আপনাকে সেই বছর সাহায্য করবে, হয়তো ভবিষ্যতেও সাহায্য করবে। কিন্তু চিন্তা শক্তি এমন একটা জিনিস যেটা আপনাকে সারা জীবন সাহায্য করবে। আপনি যে পরিস্থিতিই পড়বেন না কেন, সেই পরিস্থিতিতে যে প্রবলেমই, যে সমস্যা আপনাকে সমাধান করতে হবে না কেন, যে জ্ঞানই আপনার প্রয়োজন হবে প্রয়োগ করার, আপনার সেই চিন্তা করার ক্ষমতা আপনাকে প্রতি মুহূর্তে সেগুলোতে সাহায্য করে যাবে। চমৎকার পরামর্শ ভাইয়া। ভাইয়া আমরা আপনার কাছে সবশেষে একটা প্রশ্ন জানতে চাই, সেটা হলো স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন পূরণে নিরলস কাজ করে যাওয়ার, নাকি যা আমার নিজের সেরাটা প্রদান করে আমি সেই ফলাফল যাই হোক তা নিয়ে সন্তুষ্ট থাকা, আপনি কোনটা বিশ্বাস করেন? অবশ্যই দ্বিতীয়টা, অবশ্যই দ্বিতীয়টা। কারণ দ্বিতীয়টার অনেক অনেক ভালো দিক আছে। প্রথমটার সবচেয়ে খারাপ দিক হচ্ছে যে আপনার ডিপ্রেশন। আপনি যদি আগেই স্বপ্ন দেখে বসে থাকেন, তারপরে যখন দেখা যায় যে আপনার চোখের সামনে সেই স্বপ্নটা মিথ্যা হয়ে যাচ্ছে, সেটা কিন্তু খুবই কষ্টদায়ক। তো এই জন্য আমি কখনোই, যখন কিছু ভালো হওয়ার সম্ভাবনাও দেখা দেয়, আমি সেটা নিয়ে বেশি চিন্তা করি না, চিন্তা করার জন্য সময়ও দেই না। কারণ স্বপ্ন দেখা শুরু করলে সেই স্বপ্নের তো আসলে কোনো শেষ থাকে না। তখন দেখা যাবে যে যে জিনিসটা হয়তো আমার কাছে হয়ে গেলে খুব ভালো লাগতো, তার চেয়েও বড় স্বপ্ন দেখে বসে আছি। তারপরে যখন সেই জিনিসটাই হয়, তখন ভাবি আরে ধুর, এটা তো কিছুই না, আমার স্বপ্ন তো এখন আরো 10 মাইল দূরে। তো এই জন্য আমি বলবো যে ওই পদ্ধতিতে না গিয়ে সবসময় যে আমি এখন কি করছি, এর মধ্যে আমার সবচেয়ে বেশি কি করা সম্ভব, আমার যে সময় আছে আমি সেটা কিভাবে ব্যবহার করছি, এর চেয়ে ভালোভাবে ব্যবহার করা সম্ভব কিনা, আরো বেশি কিছু শেখা সম্ভব কিনা, আমার অন্য মানুষকে আরো বেশি সাহায্য করা সম্ভব কিনা, এগুলো চিন্তা ভাবনা করে আমার অবস্থান থেকে আমার পক্ষে যতটা করা সম্ভব ততটা আমি করছি কিনা, সবসময় যদি শুধু এতটুক চিন্তা করি, সেটা কিন্তু যথেষ্ট। তারপরে যাই হবে সাধারণত ভালো কিছুই হবে। আর যদি দেখা যায় যে না, ভালো কিছু হচ্ছে না, আমি যে অবস্থানে আছি সেখানেই আটকা পড়ে আছি, বা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে অবস্থান, তাতে কোনো সমস্যা নেই। আমি তখন আবার যে নতুন যে আমার অবস্থান তৈরি হচ্ছে, সেই নিচের অবস্থান, সেখান থেকে আমি চিন্তা করবো যে আচ্ছা, আমি তো এখন যেভাবেই হোক, দুর্ঘটনার কারণেই হোক, আমি ছিলাম এই অবস্থানে, ছিলাম ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া ছাত্র, এখন হয়ে গেছি 127তম, এখন কি হবে? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি 127তম থেকে আগামী বছর নিশ্চয়ই 128তম হব না, সেখান থেকে আমার 120তম হওয়া নিশ্চয়ই আরো সহজই হবে, তাই না? তো সেইভাবে চিন্তা করলে কিন্তু আসলে ডিপ্রেসড হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, এবং জিনিসটা আমার মনে হয় যে জীবনটা আরো মজার হয়ে যায়। কারণ আপনি সেখান থেকে সাধারণত শুধু ভালোর দিকেই আগাতে পারবেন, খারাপের দিকে অনবরত আগানোর সম্ভাবনা প্রায় শূন্য। তো তো অবশ্যই সেই জন্য আমি বলবো যে সেই চিন্তা ভাবনাটা আরো অনেক বেশি শক্তিশালী। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, খুবই সুন্দর এক একটি উত্তর আমরা পেয়েছি আজকে, এবং আপনার এই ব্যস্ত সময় থেকে আমাদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য। আমরা চাইবো আপনি কখনো বাংলাদেশে এলে অবশ্যই আমাদের কলেজে এসে আমাদের ক্লাবের সঙ্গে আপনি আমাদের ক্লাবে আপনার জন্য আমন্ত্রণ রইল আমাদের পক্ষ থেকে। ইনশাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আমন্ত্রণের জন্য, আর আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমিও খুব উপভোগ করেছি, প্রশ্নগুলো খুব সুন্দর ছিল, অনেক অনেক ধন্যবাদ। আশা করি যারা দেখেছেন, যারা শুনেছেন, যদি কিছুটা হলেও উপকারে আসে, তাহলে আমার পুরো সময়টা আমি বলবো অবশ্যই এর চেয়ে ভালো কিছু করার আমার
এই মুহূর্তে ছিল না। আমি খুবই কৃতজ্ঞ এই সুযোগটার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রত্যেকটি উত্তরই একদম ফেবুলাস ছিল। আমি যদি সঠিক শব্দটা বলতে চাই, আমার বাংলাটা এই মুহূর্তে মনে আসছে না, আমি তাই ইংরেজির আশ্রয় নিতে বাধ্য হলাম। কোনো সমস্যা তো নেই। দর্শক, কথায় কথায় অনেক বেলা গড়িয়ে গেল এবং আমরা এখন দিনের একদম শেষ প্রহরে পদার্পণ করেছি। এবার বিদায় নেবার পালা। তো বিদায় নেবার সময় আমরা যেতে যেতে আমাদের ক্লাবের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদকের কণ্ঠে চমৎকার একটি গান শুনতে শুনতে বিদায় নেব। শুভরাত্রি। এবং ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ খুব সুন্দর হোস্টিং করার জন্য, উপস্থাপনা করার জন্য। ভালো ধন্যবাদ ভাইয়া। থাকবেন। হ্যালো এভরিওয়ান, আমি অর্ণব, বর্তমানে নটরডেম কালচারাল ক্লাবের জেনারেল সেক্রেটারি। আজকে আমি পেপার রাইমের অন্ধকার ঘরে গানটি করব, আশা করছি সবার ভালো লাগবে। অন্ধকার ঘরে কাগজের টুকরো ছিঁড়ে কেটে যায় আমার সময়। তুমি গেছো চলে, যাওনি বিস্মৃতির অতলে, যেন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়। রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে, তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে। আমি রয়েছি তোমার অপেক্ষায়। নিকশ কালো এই আধারে স্মৃতিটা সব খেলা করে। নির্জনতা, দেখো আজ পথে চালিয়ানো, তুমি আবার আসো ফিরে, বিশ্বাসটুকু দু হাতে আঁকড়ে ধরে। কিছু পুরনো গান, কিছু পুরনো ছবির অ্যালবাম, এসবই আমার সাথী হয়ে রয়। কাক ডাকা ভোরে যখন সূর্য ঢোকে ঘরে, কালো ঘটায় আধার সরে যায়। আমারে জগৎ বড় আগলে রাখে আমায়, তবু মাঝে মাঝে মনে হয় মৃত্যু কি শ্রেয় নয়। আমি রয়েছি তোমার অপেক্ষায়। নিকশ কালো এই আধারে স্মৃতিরা সব খেলা করে, রয় শুধু নির্জনতা, নির্জনতায় আমি একা। একবার শুধু চোখ মেলো, দেখো আজ পথে চালিয়ানো, তুমি আবার আসবে ফিরে, বিশ্বাসটুকু দু হাতে আঁকড়ে ধরে। আমার সব গান ধুলোয় মিশে যেতে চায়, অস্তিত্বের প্রয়োজনে চাই তোমাকে এখানে। আমি রয়েছি তোমার অপেক্ষায়। নিকশ কালো এই আধারে স্মৃতিরা সব খেলা করে, রয় শুধু নির্জনতা, নির্জনতায় আমি একা। একবার শুধু চোখ মেলো, দেখো আজ পথে চালিয়ানো, তুমি আবার আসবে ফিরে, বিশ্বাসটুকু দু হাতে আঁকড়ে ধরে। সবাইকে ধন্যবাদ।